আমি নারুতো শিপুডিনের পার্ট 1 অনেকে দেখছো আবার অনেকে দেখো নাই। যারা দেখো নাই তারা দেখতে পারো, আর যারা দেখে ফেলছো তারাও দেখতে পারো, কোনো সমস্যা নাই। তো শুরুতেই আমরা দেখতে পাই যে কয়জন লোক একটা গুহার ভিতরে এদিক ওদিকে দৌড়াইতাছিল। তারা আসলে এখানে কাউকে খুঁজে বেড়াইতাছে। তারা সেখানে থাকা একটার পর একটা দরজা খুলে চেক করে ভিতরে কেউ আছে কিনা। নারুতো একটা দরজা খুলে আর বলে যে আরে ভাই এখানেও তো নাই। আর এরপরে আমরা সাকুরা কেউ দেখতে পাই, সাকুরাও একটা দরজা খোলে আর দেখতে পাই যে সেখানে তো কেউ নেই। এরপরে এরা দুজনে আবারও দৌড়াতে শুরু করে। নারুতো চিল্লায় বলে যে সাসকে তুমি কোথায়। আর তখনই সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, যেটার শব্দ শোনার পরে সাকুরা এবং নারুতো থেমে যায়। সাকুরা ওই বিস্ফোরণের শব্দ শোনার পরে দৌড়ে বাইরের দিকে যেতে শুরু করে। আর সেখানে আমরা একটা নতুন নিনজাকে দেখতে পাই। এখন আমাদের এই নিনজার পরিচয় দেওয়া হয় না, তবে আমরা পরে তার সম্পর্কে জানতে পারবো। আর আমরা দেখতে পাই যে যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে। সাকুরা দৌড়ে বাইরে আসে আর ওই নিনজার কাছে আসার পরে বলে যে আরে এখানে কি হয়েছে। এরপরে সাকুরা আশেপাশে দেখতে শুরু করে আর তখনই একটা শব্দ আসে সাকুরা। সাকুরা উপরের দিকে তাকায় আর আমরা সাকুরার চোখের মধ্যে দেখতে পাই যে সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে। সাসকে এটা কি তুমি? এরপরে নারুতো সেখানে বাইরে বের হয়ে আসে আর দেখতে পাই যে সাসকে ওই গর্তের উপরে দাঁড়িয়ে রয়েছে। আর সাসকে আবারও 3 বছর পরে দেখার পরে নারুতো একেবারে অবাক হয়ে যায়। নারুতো বলে যে সাসকে এটা কি তুমি? তারপরে আমাদের সাসকে কে দেখানো হয়। সাসকে কে দেখতে তো একেবারে ব্যাডেস লাগতাছিল। সাসকেও বলে যে নারুতো। তারপরে আমাদের অতীতের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেটা আমরা আগের পার্টে দেখেছিলাম, যখন নারুতো এবং সাসকের ফাইট হয়েছিল। সাসকে নারুতোকে বলেছিল তোমার কি মনে হয় তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? তোমার কাছে কখনো কোনো ফ্যামিলি ছিল না, তুমি সব সময় একা ছিলে, এই জন্য তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমার প্রথমে একটা ফ্যামিলি ছিল, আমার কাছে সবকিছু ছিল, কিন্তু আমি সবকিছু হারিয়ে ফেলেছি। তুমি কিছুই জানো না একটা ফ্যামিলি থাকা কেমন লাগে। নারুতো বলে যে হ্যাঁ সাসকে তুমি ঠিক বলেছো, আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। মা বাপ এবং একটা ভাই থাকা কেমন লাগে আমি সত্যিই জানি না। এরপরে আমরা আবারও বর্তমানে চলে আসি আর এই সব কিছু মনে করার পরে নারুতোর মনে একেবারে খারাপ হয়ে যায়। ওরা দুজনেই অতীতের কথা মনে করতে থাকে। ফাইনাল বেলির ফাইটের মধ্যে ওরা কি কি করেছিল। সাসকে যেগুলো তুমি বলেছিলে সেগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি ওই দিন আমাকে মেরে ফেললে না কেন? সাসকে আমি তোমার সাথে কথা বলতাছি, তুমি আমার কথার উত্তর দাও না কেন? সাসকে বলে যে এটা তো একেবারে সিম্পল নারুতো, তুমি যেটা চিন্তা করছো সেটা আসলে অন্যরকম। এমন না যে আমি তোমাকে মারতে চাই না। আর সাসকে ইটাচির ওই কথাকে মনে করতে শুরু করে যখন ইটাচি সাসকেকে মাঙ্কি কিউ শারিঙ্গানের সম্পর্কে বলেছিল। তুমি তোমার শারিঙ্গানকে তখনই মাঙ্কি কিউ শারিঙ্গান বানাতে পারবে যখন তুমি নিজের বন্ধু অথবা ভালোবাসার মানুষের প্রাণ নিতে পারবে। তোমার নিজের সবচেয়ে ভালো বন্ধুকে প্রাণে মেরে ফেলতে হবে। আর বর্তমানের সাসকে বলে এই জন্যই আমি এটা করতে চাইনি। ইটাচি যেটা বলেছে সেটা আমি কখনোই করব না। আমি যদি তোমাকে প্রাণে মেরে ফেলতাম তাহলে আমি জিততে পারতাম, কিন্তু এর থেকে বেশি কিছুই হতো না। আর তারপরেই সাসকে হঠাৎ করে অনেক স্পিডে একেবারে নারুতোর কাছে চলে আসে আর নারুতোর কাঁধের মধ্যে হাত রাখে। সাসকে এত তাড়াতাড়ি নারুতোর সামনে চলে এসেছে যে কেউ বুঝতেই পারেনি। সাকুরা এটা দেখার পরে একেবারে অবাক হয়ে যায় আর চিন্তা করে যে সাসকে এটা কিভাবে করলো। সাসকে নারুতোর কাঁধের মধ্যে হাত রাখার পরে বলে যে নারুতো তোমার এটার ব্যাপারে চিন্তা করা উচিত। তুমি এখানে কেন আইছো? তোমার ওই স্বপ্নের কি হয়েছে? তুমি না বারবার বলতে যে তুমি হোকাগে হতে চাও? এত বছর কি তুমি শুধু আমাকে খুঁজে বের করতেই নষ্ট করে দিয়েছো নাকি? তুমি যদি এই সময়ে ট্রেনিং করতে তাহলে তুমি খুব তাড়াতাড়ি হোকাগে হয়ে যেতে পারতে। আর তুমি কি জানো এই মুহূর্তে আমার মন কি কইতাছে? আমার মন কইতাছে এই জিনিসটাকে শেষ করে দিতে, যেটা আমরা শুরু করেছিলাম। আর এটা বলার পরেই সাসকে নিজের তলোয়ার বের করতে শুরু করে। কিন্তু নারুতো বলে যে কিভাবে আমি একটা হোকাগে হব যদি আমি আমার একটা বন্ধুকেই না বাঁচাতে পারি? এরপরেই সাসকে নিজের তলোয়ার দিয়ে নারুতোর পিঠের মধ্যে আক্রমণ করে দেয়। আর আমরা তখন নারুতোর মাইন্ডের মধ্যে পৌঁছে যাই, যেখানে আমরা দেখতে পাই যে নাইনটেল ফক্স নারুতোকে বলছিল নারুতো আমার কাছে আসো, তুমি জানো যে এখন তোমার কি করতে হবে। নারুতো আমার কাছে আসো, আমি জানি তুমি এখন কি চাও। আমি জানি যে এখন তোমার আমার চাকরার দরকার। পানির বুলবুলা দিয়ে তৈরি হওয়া নাইনটেল ফক্স বলে কে তোমাকে মারতে চায়, আর তুমি হয়তো বুঝতেই পেরে গেছো যে তুমি আমাকে ছাড়া কিছুই না। সামনে আসো আর এখনই এই সিলকে ভেঙে ফেলো। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি আমার পুরো শক্তি তোমাকে দিয়ে দিব নারুতো। নারুতো তো নাইনটেল ফক্সের দিকেই তাকিয়েছিল আর নিজের হাতকে সামনের দিকে আগাতে শুরু করে নাইনটেল ফক্সের সিলকে ভেঙে ফেলার জন্য। কিন্তু তখনই সেখানে সাসকে চলে আসে। আসলে সাসকে নিজের শারিঙ্গানের মাধ্যমে এটা করতে পারতাছে। নারুতো তো এটা দেখার পরে একেবারে অবাক হয়ে যায় যে সাসকে এখানে কিভাবে আইলো। সাসকে বলে যে বুঝতে পেরেছি নারুতো, তাহলে এটাই হলো তোমার সিক্রেট, তুমি এখান থেকেই এত শক্তি পাও। এটা তো খুবই ইন্টারেস্টিং, আমি তো কখনোই চিন্তাই করতে পারিনি তোমার ভিতরে এমন কিছু লুকিয়ে থাকতে পারে। তখন নাইনটেল ফক্স বলে যে ও তাহলে তুমি হলে একজন উচিহা, তোমাদের মধ্যে থেকে একজন আমাকে অনেক কষ্ট দিয়েছে, আর তোর কাছে তো শারিঙ্গানও আছে। সাসকে বলে যে তাহলে তুমিই হলে ওই নাইনটেল ফক্স? হ্যাঁ তুমি ঠিক ধরতে পেরেছো, আর তোমাকে দেখতে তো মাদারা উচিহার মতো লাগতাছে। তোমার এই
এই চোখগুলো ঠিক তার মতোই। তারপরেই সাসকে নিজের হাত দিয়ে নাইনটেল ফক্সকে ধরে ফেলে, যে কারণে নাইনটেল ফক্স একেবারে পানি হয়ে যায়। যেটা দেখার পরে তো নারুতো একেবারে অবাক হয়ে যায়, আরে এটা কি হইলো। আর এখানেই আবারও সিন শিফট হয়ে যায়। যেমন আমরা আগের পার্টে দেখেছিলাম, জিরায়া সেন্সে নারুতোকে বলেছিল সে নারুতোকে ভিলেজ থেকে 3 বছরের জন্য নিয়ে যাবে ট্রেনিং করানোর জন্য, যেন নারুতো আরো শক্তিশালী হয়ে যায় আর আকাশকির সাথে লড়াই করতে পারে। এখন আমাদের ভিলেজের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই কিছু নিনজা নিজেদের মিশন কমপ্লিট করে। আর এরপরে আমরা সাকুরা, কোনোহামারু এবং ওর বন্ধুদেরকে দেখতে পাই। ওরা একসাথে মিলে কিছু গার্ডদের কাছে চলে আসে। আসলে লেডি সুনাডে ওদেরকে কোনো স্পেশাল কাজের জন্য এই গার্ডদের কাছে পাঠিয়েছে। আর তাদের মধ্যে থেকে একটা গার্ড বলে যে ঠিক আছে তোমরা কাজ পরে করবে, কিন্তু আগে ভিলেজের ভিতরে যাও, তোমাদের সাথে দেখা করতে একজন এসেছে। এটা শোনার পরে সাকুরা অবাক হয়ে যায়, কি আমাদের সাথে দেখা করতে কেউ এসেছে, সেটা আবার কে? এরপরে সাকুরা দৌড়ে ভিলেজের ভিতরে যেতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই নারুতোকে, যে পুরো 3 বছর ট্রেনিং করার পরে হিডেন লিফ ভিলেজের মধ্যে ফিরে এসেছে। নারুতো নিজের ব্যাগ খুলে নিচে রেখে দেয় আর নিজের চাকরার মাধ্যমে একটা খাম্বার উপরে গিয়ে দাঁড়িয়ে যায় আর বলে যে অনেক ভালো লাগতাছে আবারও ভিলেজে ফিরে এসে। নারুতো উজুমাকি ব্যাক ইন দ্য সিটি। তখনই নারুতোর নজর যায় হোকাগে স্ট্যাচুর দিকে আর দেখতে পায় যে সেখানে লেডি সুনাডের ফেসও বানিয়ে ফেলা হয়েছে। তারপরে সাকুরাও সেখানে চলে আসে আর সাকুরাকে পুরো 3 বছর পরে দেখার পরে নারুতো খুশি হয়ে যায়। আর সাকুরা বলে যে নারুতো এটা কি তুমি নাকি? তুমি তো আগে থেকে অনেক বেশি লম্বা আর বড় হয়ে গেছো। নারুতো বলে হ্যাঁ মনে হয় আমি একটু লম্বা হয়ে গেছি, তাই না? নারুতো তখন সাকুরাকে বলে যে তুমিও বড় হয়ে গেছো আর আগে থেকেও সুন্দর হয়ে গেছো। এটা শোনার পরে সাকুরা লজ্জা পেতে শুরু করে, কি সত্যি কইতাছো? আমি আসলে সুন্দর হয়ে গেছি, তোমাকে ধন্যবাদ। তারপরে নারুতো বলে না না, ভালোভাবে দেখলে মনে হয় তুমি আগের মতোই আছো, দেখতে সুন্দর না কিন্তু একটু লম্বা হয়ে গেছো। আর এটা শোনার পরেই সাকুরার চেহারার এক্সপ্রেশন একবারে পাল্টে যায় আর পিছন থেকে জিরায়া সেন্সে চিন্তা করে আমি ওকে নিয়ে কি করবো। ও এখনো জানে না একটা মেয়ের সাথে কেমনে কথা বলতে হয়। একটু ভালোভাবে কথা কইলেই তো এখন সাকুরাকে পটায় ফেলতে পারতো। আর তখনই সেখানে কোনোহামারু আর ওর বন্ধুরা চলে আসে আর কোনোহামারু তখন নারুতোকে নিজের সেক্সি জুৎসু করে দেখায়। ভাই সাব এটা আবার কি? নারুতোর তো এটা দেখার পরে কিছুই হয় না, কিন্তু জিরায়া সেন্সের চোখ বড় বড় হয়ে যায়। জিরায়ার ভিতরে শয়তান জেগে ওঠে আর সাকুরা তো এগুলো দেখার পরে একেবারে আশ্চর্য যে ভাই ওরা এগুলো কি করতেছে। আর নারুতো কোনোহামারুকে দেখার পরে বলে যে হ্যাঁ এখন তো আমি বড় হয়ে গেছি, এই জন্য এই ফালতু জিনিস আর করি না। আর এটা শোনার পরে কোনোহামারু একেবারে অবাক হয়ে যায়, নারুতো আসলেই আগে থেকে বড় হয়ে গেছে। আর সাকুরাও নিজের মনে মনে চিন্তা করতেছিল যে নারুতো হয়তো পাল্টে গেছে। মানে ভাই নারুতো যদি এখন একটু ভালোভাবে আচরণ করতো তাইলেই সাকুরা নারুতোর প্রেমে পড়ে যেত আর সাসকেরে ভুলে যেত। কিন্তু নারুতো তো হইতাছে নাকাল হেড নিনজা। তখনই নারুতো চিল্লায়া বলতে শুরু করে, কোনোহামারু তুই কিভাবে এত বাজে সেক্সি জুৎসু করতে পারলি? আমি তোরে দেখাইতাছি সেক্সি জুৎসু কেমনে করতে হয়। নারুতো বলে সেক্সি ট্রান্সফরমেশন জুৎসু, কিন্তু এটা করার আগেই সাকুরা নারুতোকে একটা ঘুষি মারে। সাকুরা মনে করেছিল নারুতো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু নারুতো তো আগের মতোই শয়তান। সাকুরা প্রথমে নারুতোকে কেলানি দেয়, তারপরে বলে যে আমি বুঝতে পারতাছি না 3 বছর তুই ভিলেজের মধ্যে ফেরত আইছস, কিন্তু তারপরেও তুই আগে থেকে একটুও চেঞ্জ হস নাই। তুই কি সবসময় আগের মতো গাদাই থাকবি নাকি? এরপরে জিরায়া সেন্সে নারুতোকে লেডি সুনাডের অফিসের মধ্যে নিয়ে যায়। নারুতো হোকাগে অফিসের মধ্যে চলে আসে, যেখানে লেডি সুনাডে নারুতোকে দেখার পরে অনেক খুশি হয়। সুনাডে বলে যে তো নারুতো তুমি কেমন আছো? তোমার সাথে অনেকদিন পরে দেখা হইলো, আমি আশা করি তুমি খুব ভালো ট্রেনিং করে ফিরে আইছো। তখন জিরায়া বলে যে তোমার কি মনে হয় সুনাডে আমরা 3 বছর কি ফাউতাবাজি করছি নাকি? নারুতো বলে যে হ্যাঁ গ্রেনি সুনাডে সবকিছু খুব ভালো ছিল। এরপরে লেডি সুনাডে নারুতোকে একটা চ্যালেঞ্জ দেয়, এখন নারুতোকে একটা নিনজার সাথে লড়াই করতে হবে। আর ঠিক তখনই হোকাগে অফিসের মধ্যে টেমারি এবং শিকামারু চলে আসে। আর শিকামারু তো নারুতোকে দেখার পরে অনেক বেশি খুশি হয়ে যায়। আরে আরে এটা কি নারুতো নাকি? তোমার কি অবস্থা নারুতো? তোমাকে দেখা মনে হইতাছে তুমি বড় হয়ে গেছো। আর টেমারি চিন্তা করতেছিল এটা কি ওই পিচ্চি নাকি যে গারাকে হারিয়েছিল? হয়তো আগে থেকে অনেক বেশি পাল্টে গেছে। শিকামারু আবার নারুতোকে বলে তুমি তো অনেক বড় হয়ে গেছো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখন বিয়ে করতে পারবে। কিন্তু পিছন থেকে সাকুরা আবার শিকামারুকে বলে এটা তোমার ভুল ধারণা শিকামারু, ওই আগের মতোই আইলসে আর শয়তান, একটুও চেঞ্জ হয় নাই। তখন নারুতো সুনাডেকে জিজ্ঞাসা করে তো আমাদের কি শিকামারুর সাথে লড়াই করতে হবে নাকি? গ্র্যানি সুনাডে বলে না না শিকামারু তোমাদের অপোনেন্ট হবে না, তোমাদের অপোনেন্ট বাইরে বসে আছে। তখন নারুতো জানালার বাইরে দেখে যেখানে কাকাশি সেন্সে ছিল। আর কাকাশি তো আগের মতোই মেয়েদেরকে পটানোর বই পড়তাছিল। কাকাশি বলে নারুতো কেমন আছো? অনেকদিন পরে দেখা হইলো আমাদের, তাই না? কাকাশি সেন্সে আপনি তো একটুও চেঞ্জ হন নাই, একেবারে আগের মতোই রয়ে গেছেন। আরে হ্যাঁ হ্যাঁ আমি আপনার জন্য একটা উপহার আনছি। আর নারুতো তখন নিজের পকেট থেকে একটা মেকআউট ট্যাকটিক্স এর বই বের করে, যেটা হলো একেবারে নতুন এডিশন। নারুতো বলে যে আমার তো এই বইটা একেবারে বেকার লাগছে, কিন্তু আমি জানি যে এটা আপনার পছন্দ হবে। আর কাকাশি সেন্স এটা দেখার পরে বলে যে নারুতো কি ব্যাপার ভাই, তুমি তো আমাকে খুশি করে দিলা। এইটা তো তুমি আমার জীবনের সেরা গিফট দিছো। এই বিশেষ উপহার আমাকে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ নারুতো। মাস্টার জিরায়া ভিতর থেকে এগুলো দেখার পরে চিন্তা করেছে যাকে
কেউ আছে যে আমার কাজের সম্মান করে। আর যখনই কাকাশি সেন্সে ওই বইটাকে খুলতে শুরু করে সুনাডে তখন কাকাশিকে থামিয়ে দেয়। ঠিক আছে এই আলতু ফালতু নভেল বাইদ গিয়ে পড়বা। তখন নারুতো জিজ্ঞাসা করে তাহলে কাকাশি সেন্সে আপনি কি আমাদের অপোনেন্ট নাকি? কাকাশি বলে হ্যাঁ তুমি হাফ রাইট, তোমার সাথে সাথে আমার সাথে সাকুরাও লড়াই করবে, তোমরা দুজনে আমার সাথে একসাথে ফাইট করবে, ঠিক আছে? সুনাডে বলে হ্যাঁ নারুতো তুমি 3 বছর ট্রেনিং করছো, আর তুমি এই 3 বছরে কি শিখছো এটা আমরা এই ফাইট দেখেই বুঝতে পারবো। আর কাকাশি সেন্সে ওদেরকে আগের মতো সকাল 6টা বাজে টাইম দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে নারুতো, সাকুরা, শিকামারু, টেমারি হোকাগে অফিস থেকে বের হয়ে চলে আসে। শিকামারু নারুতোকে বলে যে বাকিরা সবাই চুনিন হয়ে গেছে। নারুতো তো এটা শোনার পরে একেবারে অবাক হয়ে গেছে। নারুতো জিজ্ঞাসা করে তাহলে গারা কি হয়েছে? আর আমরা তখন জানতে পাই যে গারা তো স্যান্ড ভিলেজের কাজে হয়ে গেছে। নারুতো এটা শোনার পরে প্রথমে অবাক হয় কিন্তু পরে খুশি হয়ে যায়। নারুতো বলে যে তাহলে গারা কাজে হয়ে গেছে, তাহলে আমিও হোকাগে হয়ে গারার সমান হয়ে যাব। এরপরে আমরা গারাকেও দেখতে পাই, গারা একেবারে পাল্টে গেছে, মানে ব্যাডেস থেকে একেবারে গুড বয় হয়ে গেছে। এখন গারা স্যান্ড ভিলেজের একজন দায়িত্বশীল লিডার। এরপরে আমরা কাকাশি এবং জিরায়া সেন্সেকে একসাথে দেখতে পাই, তারা আলোচনা করছিল নারুতো কত বেশি শক্তিশালী হয়ে গেছে সেটা নিয়ে। জিরায়া বলে যে আমরা যেমন ডিল করেছিলাম আমি নারুতোকে শক্তিশালী বানিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে এসেছি, আর এখন আকাতসুকিও নিজেদের হালচাল শুরু করে দিয়েছে। আমি জানতাম যে এই সময়টা আসবে কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে এটা আমার আইডিয়া ছিল না। তখন কাকাশি মাস্টার জিরায়াকে জিজ্ঞাসা করে নারুতো কি শুধু বড় হইছে নাকি ওর জ্ঞানও বাড়ছে? জিরায়া সেন্সে বলে যে সাবধান পাপলু, যদি তুমি নারুতোকে হালকাতে নাও তাহলে নারুতো তোমাকে সাবান পানি ছাড়াই দোলাই করে দিবে। আর তখনই সিন শিফট হয় স্যান্ড ভিলেজে, যেখানে একটা মিটিং চলতেছিল। তো এখানে আমরা গারার পুরনো সেন্সেকে দেখতে পাই, যে টেমারি কনকোরা এবং গারার পুরনো সেন্সে। সে বলে যে আমাদের ভিলেজ কয়েক বছর ধরে খুব ভালো এগিয়ে যাইতাছে, এখন আমাদের অন্যান্য ভিলেজের সাথে সম্পর্ক ভালো, তো হিসাব করলে দেখা যায় যে এখন আমাদের ভিলেজ উন্নতির দিকে আগায় যাইতাছে। তখন আরেকজন বলে হ্যাঁ এখন আমাদের চুনিন এক্সামের জন্য প্রিপারেশন করতে হবে, কিন্তু এর মধ্যে আমরা একটা গুজব শুনতে পাইতাছি। গুজব? আপনি কি আকাশকির কথা বলতাছেন? আকাশকি এমন একটা গ্রুপ যে গ্রুপের মধ্যে পুরো নিনজা ওয়ার্ল্ডের 9 জন সবচেয়ে ভয়ানক ক্রিমিনাল নিনজা রয়েছে, যাদের মধ্যে থেকে 2 জনের আইডেন্টিটি জানা গেছে। একজন হলো লিভ ভিলেজের ইটাচি উচিহা, আরেকজন রেন ভিলেজের কিসামে হোশিগাকে, আর তাদের টার্গেট হলো জিনজুরিকি। আর এই কারণে আমরা মিটিং এর আগেই ভিলেজের সুরক্ষা অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, আর আনবু ব্ল্যাক অপসকে ভিলেজের মেইন গেটের মধ্যে তৈনাত করা হয়েছে। তারপরে এদের মিটিং শেষ হয়ে যায়, আর আমরা দূরে মরুভূমির মাঝখানে 2টা লোককে দেখতে পাই, যাদের কাপড় দেখে আমরা বুঝতে পারি এরা হলো আকাশকির মেম্বার। এদের মধ্যে থেকে লম্বা লোকটা বলে তাহলে এই কাজটা আমাদেরকেই করতে হবে। তখন খাটো লোকটা এই লোকটাকে বলে দেদারা, মানে এই লম্বা লোকটার নাম হলো দেদারা, তুমি কি এই কাজটা করতে পারবে? তোমার যার সাথে লড়াই করতে হবে সে একজন জিনজুরিকি। তখন দেদারা বলে যে চিন্তা করার দরকার নাই, আমার প্রতিটা নিনজুৎসু হইতাছে এক একটা আর্ট, আর আমি আমার সাথে আমার মাস্টারপিস নিয়ে এসেছি। তখন দেদারা একটা ব্যাগ খোলে, যেটার ভিতরে আমরা অনেকগুলো ক্লে দেখতে পাই, আর তখনই আমরা দেখতে পাই যে ওর হাতের মধ্যে একটা মুখ হয়ে যায়, যেটা দেখতেই অদ্ভুত লাগতেছে, আর সেটা থেকে একটা জিহ্বা বের হয়ে ওই ক্লেকে চাটতে শুরু করে দেয়। এরা দুজনেই ধীরে ধীরে ভিলেজের দিকে আগায় যাইতাছিল, আর তখনই গেটের মধ্যে থাকা আনবু ব্ল্যাক অপসের একটা মেম্বার এদেরকে দেখে ফেলে, আর এদের কাপড় দেখার পরে এরা বুঝতে পেরে যায় যে এরা আর কেউ না, এরাই হলো আকাতসুকি, মানে আকাশকি। আর যখন এরা দুজনে একেবারে গেটের সামনে চলে আসে দেখতে পাই যে এদের সামনে ইউরা দাঁড়িয়ে রয়েছে, মানে ওই ইউরা যাকে আমরা কিছুক্ষণ আগেই মিটিং এর মধ্যে দেখেছি, আর সে এখানে থাকা সকল আনবু ব্ল্যাক অপসকে মেরে ফেলেছে। এতে আমরা জানতে পারি যে ইউরা আকাশকির সাথে মিলে রয়েছে। আর তখনই এই গুজো লোকটা বলে যে তুমি খুব ভালো কাজ করেছো, ধন্যবাদ লর্ড সাসুরি। আর এতে আমরা জানতে পারি এই গুজো লোকটার নাম হলো লর্ড সাসুরি। আর অন্যদিকে লিভ ভিলেজের মধ্যে সাকুরা এবং নারুতো কাকাশি সেন্সের জন্য অপেক্ষা করতেছে, আর তখনই কাকাশি সেন্সে সেখানে চলে আসে। এটা দেখার পরে এরা দুজনে অনেক বেশি রেগে যায়, কারণ হইতাছে কাকাশি সবসময়ের মতোই অনেক বেশি লিড করে আইছে। এখন তারপরে এরা তিনজনে ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে চলে আসে, আর ওদের মনে পড়ে যে এটা ওই ট্রেনিং গ্রাউন্ড যেখানে প্রথমে নারুতো, সাকুরা এবং সাসকে এক্সাম দিয়েছিল। আর কাকাশি ওদেরকে আবার ওই 2টা জুনজুনি দেখায়, যেগুলো আমরা প্রথমে কাকাশির কাছে দেখেছিলাম। তো তোমরা রেডি হয়ে যাও, সাকুরা এবং নারুতো নিয়ম আগের মতোই থাকবে, কিন্তু এবার ডিফারেন্স হলো যে কাকাশি প্রথমে নিজের শারিঙ্গান বের করে ফেলে। এদিকে আমরা দেখতে পাই জিরায়া, শিজুন এবং সুনাডে দূর থেকে এদেরকে দেখছিল। এরপরেই নারুতো কাকাশি সেন্সের উপরে আক্রমণ করা শুরু করে দেয়। নারুতো কাকাশির উপরে আক্রমণ করে, কিন্তু কাকাশি সেটাকে খুব সহজেই ডজ করে ফেলে। তারপরে নিজের শুরিকেন দিয়ে নারুতোর উপরে আক্রমণ করে, যেগুলোকে নারুতো খুব সহজেই ডজ করে। নারুতো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আর নিজের ক্লোনকে ট্রান্সফর্ম করে আক্রমণ করবে, কিন্তু তখনই কাকাশি নারুতোকে ধরে ফেলে। কাকাশির প্রথমে মনে হয় যে কাকাশি এবার নারুতোকে ধরে ফেলেছে, কিন্তু তখনই কাকাশি দেখতে পায় নারুতো তো কাকাশির পিছনে দাঁড়িয়ে রয়েছে। আর এটা দেখার পরে কাকাশি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। কাকাশি বলে নারুতো আমি এখন পর্যন্ত স্টার্ট বলি নাই, কিন্তু তুমি আমার উপরে আক্রমণ করা শুরু করে দিয়েছো, তুমি তো এখনো পাল্টাও নাই, চলো আবার শুরু করি।
কাকাশি স্টার্ট বলে, কিন্তু হঠাৎ করে কাকাশি সেখান থেকে গায়েব হয়ে যায়, মানে কাকাশির এটা শ্যাডো ক্লোন ছিল। এদিকে স্যান্ড ভিলেজের এন্ট্রেন্সের মধ্যে আমরা আকাতসুকিকে দেখতে পাই। ইউরা ওদের দুজনকেই ভিলেজের ভিতরে নিয়ে যেতে শুরু করে, আর আমরা দেখতে পাই যে দেদারার হাতের মধ্যে ক্লে ছিল, আর দেদারা ওই ক্লেকে চাবায়া নিজের হাত দিয়ে একটা পাখি বানায়, আর নিজের জুৎসুর ব্যবহার করে ওই পাখিকে অনেক বড় বানিয়ে ফেলে। আর ওই পাখির উপরে উঠার পরে বলে যে, শাশুড়ি এই কাজটা তুমি আমার উপরে ছেড়ে দাও। শাশুড়ি বলে, বেশি দেরি করো না, আমার অপেক্ষা করতে একেবারেই ভালো লাগে না। তারপরেই দেদারা উড়ে সেখান থেকে চলে যায়। চলো পরীক্ষা করে দেখা যাক ওই ওয়ানটেল জিনজুরিকির মধ্যে আসলে কত শক্তি আছে। আসলে দেদারা এবং শাশুড়ি এখানে গারাকে ধরার জন্য এসেছে, কারণ গারার ভিতরেও নারুতোর মতোই একটা টেল বিস্ট রয়েছে। যাই হোক, এদিকে লিভ ভিলেজের মধ্যে ওদের লড়াইয়ের মধ্যে কাকাশি তো গায়েব হয়ে গেছে। ওরা চারিদিকে তাকায় কিন্তু কাকাশিকে দেখতে পায় না। তখন সাকুরা বুঝতে পেরে যায় তাহলে কাকাশি সেন্স এখন মাটির নিচে রয়েছে। আর তারপরেই সাকুরা মাটির মধ্যে অনেক জোর একটা ঘুষি মারে, এতে মাটি ফেটে একেবারে ভাগ ভাগ হয়ে যায়। নারুটো এটা দেখার পরে একেবারে অবাক হয়ে যায়, আর কাকাশি সেন্সও একেবারে অবাক। ভাই, সাকুরা কবে এত শক্তিশালী হয়ে গেল? এক ঘুষি দিয়ে মাটির এই অবস্থা করে ফেলছে। আর জিরায়া বলে যে, ওকে দেখে আমার সুনাডের কথা মনে পড়ে গেছে। আর নারুতো চিন্তা করে, ভাই আমি আর সাকুরার সাথে মজা করতে পারতাম না, আমার ফাইজলামি বন্ধ করতে হইব, নয়তো সাকুরা আমাকে বর্তা বানায় ফেলবো। আর এদিকে স্যান্ড ভিলেজের মধ্যে দেদারা নিজের চোখের মাধ্যমে সবগুলো গার্ডের উপরে নজর রাখছিল। দেদারা স্যান্ড ভিলেজের প্রশংসা করে বলে যে, ভাই সাব এই ভিলেজটা তো খুবই সুন্দর, এটাকে ধ্বংস করতে অনেক মজা লাগবে। তারপরে সে নিজের ব্যাগ থেকে কিছু স্পাইডার বের করে, যেগুলো ক্লে দিয়ে তৈরি ছিল। এদিকে আমরা দেখতে পাই যে নারুতো এবং সাকুরা লুকিয়ে পড়েছে, কিন্তু কাকাশি নিজের শারিঙ্গানের মাধ্যমে ওদেরকে খুঁজে পেয়ে যায়। কাকাশির দিকে কিছু কুনায় আসে, কিন্তু কাকাশি সেগুলোকে ডচ করে ফেলে। তারপরে নারুতো এবং কাকাশি একে অপরের উপরে কুনাই দিয়ে আক্রমণ করে। শিনোবির প্রথম রুলস হলো তাইজুৎসু। তারপরে এরা দুজনে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট শুরু করে দেয়। এর মধ্যে নারুতো কিছু ক্লোন বানিয়েও কাকাশির উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কাকাশি নারুতোর সবগুলো শ্যাডো ক্লোনকে হারিয়ে দেয়। তারপরে তিনটা ক্লোনকে বেঁধে রকলির মতো নিচে পড়তে শুরু করে দেয়, কিন্তু এই তিনটা শ্যাডো ক্লোন ছিল যে কারণে গায়েব হয়ে যায়। তখনই জোবদারের ভিতর থেকে নারুতো বেরিয়ে আসে, আর নারুতো তখন নিজের সবচেয়ে পাওয়ারফুল জুৎসুর ব্যবহার করে 100 টিয়ার্স অফ ডেথ। তোমরা তো জানোই এই জুৎসুটা হলো সবচেয়ে বেশি আইকনিক জুৎসু। কাকাশি চিন্তা করে, ভাই এইটা কি, আমার তো এখন ডচ করতে হইব যেভাবেই হোক না কেন। কাকাশি কোনোভাবে নারুতোর এই জুৎসুকে ডচ করে ফেলে। সাকুরাও তখন কাকাশির উপরে আক্রমণ করতে আসে, কিন্তু কাকাশি সাকুরার অ্যাটাককেও ডচ করে ফেলে। কাকাশি চিন্তা করে যে, ভাই আগে এটা কত সহজ ছিল, কিন্তু এখন কত কঠিন হয়ে গেছে। পোলাপাইন কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। নারুতো আবারও মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে অনেকগুলো ক্লোন বানায়, আর এইবার নারুতো 2000 থেকেও বেশি ক্লোন বানিয়ে ফেলেছে। আর এদিকে দেদারা স্যান্ড ভিলেজের মধ্যে নিজের সবগুলো স্পাইডারকে ছেড়ে দেয়, আর এই স্পাইডার গুলো গিয়ে গার্ডসদের চেহারার মধ্যে লেগে যায়। আর দেদারা জুৎসুর ব্যবহার করে ওই স্পাইডার গুলোকে ব্লাস্ট করে দেয়, যে কারণে গার্ড গুলো সেখানেই মারা যায়। এদিকে আমরা নারুতো এবং সাকুরাকে দেখতে পাই, ওরা দুজনেই জঙ্গলের মাঝখানে সাসকে দেখতে পাই যে আহত ছিল। সাসকে বলতাছিল যে, সাকুরা আমাকে বাঁচাও, কিন্তু ওরা দুজনে বুঝতে পেরে যায় যে এটা হলো জ্ঞানজুৎসু, এই জন্য সাকুরা এটাকে রিলিজ করে দেয়। আর নারুতো নিজের শ্যাডো ক্লোনের ব্যবহার করে রাসিঙ্গানকে তৈরি করে। কাকাশি একটা গাছের পিছনে লুকিয়ে ছিল, আর নারুতো নিজের রাসিঙ্গান দিয়ে ওই গাছের উপরে আক্রমণ করে, যেটা গাছকে ছিদ্র করে কাকাশির দিকে যেতে শুরু করে দেয়। কিন্তু তারপরেও কোনোভাবে কাকাশি নারুতোর অ্যাটাককে ডচ করে ফেলে। নারুতো দেখতে পায় যে নিচে দুইটা বেল পড়ে রয়েছে, আর নারুতো কোনো চিন্তা না করে ওই দুইটা বেলকে উঠাতে শুরু করে। কিন্তু এখানে তো কাকাশি ফাঁদ পেতে রেখেছে, আর ওই ফাঁদ নারুতোকে উল্টা ঝুলিয়ে দেয়। যেমন আমরা আগে দেখেছিলাম, ছোট নারুতো কাকাশির ফাঁদের মধ্যে আটকা পড়ে উল্টা ঝুলে গেছিল। আর কাকাশি বলে যে, নারুতো তুমি আবারও আটকা পড়ে গেছো, তুমি তো একেবারে বোকা নারুতো। কিন্তু তারপরেই আমরা জানতে পারি যে নারুতো উল্টা ঝুইলা রয়েছে সেটা তো একটা শ্যাডো ক্লোন। আর তখনই পিছন থেকে নারুতো যখন কাকাশির উপরে আক্রমণ করবেই, কিন্তু কাকাশি সাবস্টিটিউশন জুৎসুর ব্যবহার করে বেঁচে যায়। আর এদিকে দেদারা স্যান্ড ভিলেজের বিল্ডিং এর উপরে নেমে যায়, আর দেখতে পায় যে ওর সামনেই গারা দাঁড়িয়ে রয়েছে। আর এখন এদের দুজনের মধ্যে একটা ভয়ানক লড়াই হবে। গারা এবং দেদারা একে অপরের সামনাসামনি। দেদারা বলে যে, তুমি তো খুবই শক্তিশালী জিনজুরিকি, তাই না? তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি বুঝতে পারলে কিভাবে যে আমরা এখানে ঢুকে গেছি? তখন গারা বলে যে, আমি কিভাবে বুঝলাম? এই পুরো মরুভূমি হলো আমার এলাকা, এখানে যাই হোক না কেন আমি সাথে সাথে জেনে যাই। আর তখনই একটা নিনজা ছাদের উপরে আসে, আর দেখতে পাই যে একটা নিনজার লাশ পড়ে রয়েছে, যার চেহারা বিস্ফোরণের কারণে একেবারে ফেটে গেছে। আর দেখতে পাই যে আকাশের মধ্যে তাদের কাজে কাজে একটা লোকের সাথে ফাইট করতেছে। আর এটা জানার পরে
তারপরেই সে সাথে সাথে কনকরোর কাছে যায় আর তাকে সবকিছু বলে দেয়। কনকরো নিজের সাথে কিছু নিনজাদেরকে নিয়ে সরাসরি কাজের অফিসের ছাদে চলে যায় আর তারা সবাই এই ফাইটকে দেখে একেবারে অবাক হয়ে যায়। গারা দেদারাকে ধরার জন্য মাটির মধ্যে থেকে অনেকগুলো স্যান্ডকে বের করে নিয়ে আসে আর সেটাকে একটা হাতের মতো বানিয়ে দেয়, যেটাকে দেখতে শুকাকুর হাতের মতো। দেদারা এই হাত থেকে বাঁচার চেষ্টা করতে শুরু করে আর তখন সে কিছু এক্সপ্লোসিভ পাখি বানিয়ে ওই হাতের মধ্যে লাগিয়ে দেয় আর গারার স্যান্ডের হাতের মধ্যে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। কিন্তু বিস্ফোরণের পরেই গারার এই হাত আবারও রিজেনারেট হয়ে যায়, যেটা দাইদারাকে আবারও ধরার চেষ্টা করতে শুরু করে। দেদারা নিজের ব্যাগের মধ্যে হাত দেয় যেটার মধ্যে ক্লে রাখা ছিল আর ওর হাতের মধ্যে থাকা মুখ ক্লেকে খেয়ে ফেলে। তার হাতের মধ্যে থাকা মুখগুলো প্রথমে ওই ক্লেকে চাবায়, তারপরে সেগুলোকে বের করলে সেগুলো পাখির আকৃতি হয়ে যায় আর দেদারা আবারও দুইটা এক্সপ্লোসিভ বার্ডকে গারার দিকে পাঠিয়ে দেয়, যেগুলো কোনোভাবে গারার মনস্টার হাত থেকে বেঁচে গারার দিকে যেতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই যে গারা নিজেকে স্যান্ড দিয়ে কভার করতে শুরু করে। তারপরে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। কানকোরো এবং সেখানে থাকা সকল নিনজারা এটা দেখার পরে অবাক হয়ে যায় আর যখনই সেখান থেকে ধোঁয়া সরে যায় আমরা দেখতে পাই যে সেখানে একটা বল রয়েছে, মানে গারা নিজেকে একটা বলের ভিতরে বন্দি করে ফেলেছে। দেদারা এটা দেখার পরে চিন্তা করে যেমন মনে করেছিলাম এটা তার থেকেও বেশি কষ্ট হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতো এবং সাকুরা কাকাশি সেন্সেকে হারানোর জন্য কিছু প্ল্যান চিন্তা করতেছিল, কিন্তু ওদের মাথার মধ্যে কোনো আইডিয়া আইতাছিল না। আর ঠিক তখনই নারুতোর মাথার মধ্যে একটা আইডিয়া আসে। আসলে নারুতো জানে যে কাকাশি সেন্সের একটা দুর্বলতা আছে। অন্যদিকে আমরা দেখতে পাই কাকাশি লুকিয়ে রয়েছে। কাকাশি চিন্তা করে যে নারুতো, সাকুরা, আমার খুবই গর্ব হইতাছে, তোমরা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছো, কিন্তু এখন আমি জানতে চাই আসলে তোমরা কত শক্তিশালী হইছো। এই জন্য আমি আমার পরের অ্যাটাকে নিজের সম্পূর্ণ পাওয়ারের ব্যবহার করব। এদিকে নারুতো বের করে ফেলেছে কাকাশির দুর্বলতা। সাকুরা নারুতোকে জিজ্ঞাসা করে যে সেটা কি। নারুতো বলে যে না সাকুরা, তুমি কি আসলেই জানো না? তারপরে নারুতো সাকুরাকে কানে কানে বলে দেয় কাকাশির দুর্বলতা, যেটা শুনে সাকুরা বলে যে আরে নারুতো, তুমি তো অনেক বেশি জিনিয়াস। তারপরে আমরা দেখতে পাই নারুতো এবং সাকুরা মিলে কাকাশির উপরে সরাসরি আক্রমণ করতে যায়। এটা দেখে কাকাশি কনফিউজ হয়ে যায়, কি ওরা দুজনে সরাসরি আক্রমণ করতে এসেছে, ওদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তখনই নারুতো চিল্লায় বলে যে কাকাশি সেন্সে, আমি জানি যে মেক আউট ট্যাকটিক্স এর ফাইনাল চ্যাপ্টারের মধ্যে কি হয়, আসলে হিরোই হইতাছে। কাকাশি সেন্সে এটা শুনে একেবারে পাগলা পাগলা হয়ে যায়। ওই আমার স্পয়লার দিতাছে। কাকাশি নিজের কানগুলোকে কাভার করে ফেলে যেন নারুতোর কথা না শুনতে পারে, কিন্তু নারুতো তো বলতেই থাকে কাকাশি সেন্সে আসলে তো শেষে গিয়ে হিরো। আরে না নারুতো, এমন করিস না। কাকাশি নিজের কানকে কাভার করে ফেলেছে, কিন্তু শারিঙ্গানের কারণে এখনো বুঝতে পারতাছিল যে নারুতো কি কইতাছে। এই কারণেই কাকাশি শেষে গিয়ে একেবারে নিজের দুই চোখ বন্ধ করে ফেলে। আর যখন কাকাশি নিজের চোখ খুলে দেখতে পায় যে নারুতো এবং সাকুরা কাকাশির কাছ থেকে অলরেডি দুইটা বেল নিয়ে নিয়েছে। কাকাশি সেন্সে যাই হয়ে যাক না কেন, কিন্তু লড়াইয়ের সময় নিজের চোখ বন্ধ করা উচিত না, আর এটা তো আপনি আমাদেরকে শিখাইছিলেন তাই না? তারপরে এরা তিনজনে অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয়, মানে নারুতো এবং সাকুরা এই টেস্টে পাস হয়ে গেছে। কাকাশি বলে যে নোবেলকে আমি এত বেশি পছন্দ করি সেটাই আমার হারার কারণ হবে, আমি জানতাম না। আমার এখন তাড়াতাড়ি গিয়ে এটাকে পড়ে শেষ করতে হবে। তখন নারুতো বলে যে কাকাশি সেন্সে, আমি আসলে মজা করতেছিলাম, আমি এটার এন্ডিং এর কিছুই জানি না। কাকাশি তো এটা শোনার পরে অবাক, কি নারুতো কি বললা তুমি? আমি জানতাম এমনই কিছু হইব। আজকের দিনটাই একেবারে খারাপ। আসলে এটা নারুতোর একটা প্ল্যানিং ছিল আর কি, যেটার কারণে কাকাশি খুব শরমদায়ক ভাবে হেরে গেছে। তখনই সুনারে সেখানে আসে আর বলে যে নারুতো, সাকুরা, তোমরা দুজনে আগে থেকে অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছো এবং শক্তিশালীও হয়ে গেছো। কাকাশি, তুমি কি কিছু বলতে চাও? কাকাশি বলে যে হ্যাঁ, এরা দুজনে খুব ভালো লড়াই করেছে। এরপরে আবারও নারুতো এবং সাকুরাকে কাকাশির টিমের মধ্যে দিয়ে দেয় আর ওদের টিমের নাম রাখে টিম কাকাশি। নারুতো এবং সাকুরা এটা শোনার পরে খুশি হয়ে যায় আর এখন এরা তিনজন মিলে একসাথে মিশন কমপ্লিট করবে। এরপরে এরা তিনজনের রেস্টুরেন্টের মধ্যে যায় কিছু খাওয়ার জন্য। আর রাস্তার মধ্যে যেতে যেতে কাকাশি সেন্সে বলে, আমি বুঝতে পারতাছি না তোমরা এত সহজে কিভাবে জিতে গেলে, আমার এখন খুবই খারাপ লাগতাছে, বুঝতে পারছো? এরপরে নারুতো খুব আনন্দের সাথে রামেন খাওয়ার জন্য চলে যায় আর এরা দুজনে কাকাশি সেন্সেকে সেখানে রেখেই চলে যায়। আর এটা দেখে কাকাশি অনেক বেশি কষ্ট পায়। আরে এটা কি, ওরা দুজনে তো আমাকে জিজ্ঞাসা করলো না যে আমি খামুনি। আমি ওই ছোট ছোট নারুতো এবং সাকুরাকে অনেক বেশি মিস করতেছি, যারা সবসময় আমার কথা শুনতো। আর তখনই জিরা সেন্সে সেখানে চলে আসে। কাকাশি, আমি তোমাকে বলতে তো চাই না, কিন্তু আমাদের কাছে সময়। তো ভাই সাহেব, নারুতো শিপুডিনের প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে দেদারা ভার্সেস গারার ফাইট শুরু হয়ে যায়, যেখানে দেদারা একেবারে গারার সামনে দুইটা এক্সপ্লোসিভ বার্ডকে ব্লাস্ট করে দেয়, যেটা দেখার পরে নিচে থাকা কনকোরা এবং বাকি নিনজারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে যখন ব্লাস্টের ধুলাবালি সেখান থেকে সরে যায় আমরা দেখতে পাই যে গারা নিজেকে একটা স্যান্ড বলের ভিতরে বন্দি করে ফেলেছে, যে কারণে গারার ওই ব্লাস্টের কারণে কিছুই হয় নাই এবং গারা নিজের থার্ড আই জুৎসুকেও অ্যাক্টিভ করে ফেলেছে, যেটার মাধ্যমে গারা এই বলের ভিতরে থেকেই বাইরের সবকিছু দেখতে পারবে। এবং গারা অনেকগুলো স্যান্ডের মাধ্যমে দেদারার উপরে আক্রমণ করে দেয়। প্রথমে তো দেদারাকে পিছন দিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু দেদারা তখন পালাতে চায়
যায় তখন গারার স্যান্ড দেদারাকে চারপাশ থেকে ঘিরে ফেলে, যে কারণে দেদারা আর পালাতে পারে না। আর গারা দেদারাকে স্যান্ড প্রিজনের ভিতরে বন্দি করে ফেলে, যেটা দেখার পরে সবার মনে হয় যে গারা এই ফাইটের মধ্যে জিতে গেছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা দেদারার শব্দ শুনতে পাই। দেদারা বলে যে এক্সপ্লোসিভ হইতাছে একটা আর্ট, আর তারপরেই গারার স্যান্ড প্রিজনের ভিতরে একটা ব্লাস্ট হয়, যে কারণে সেখানে একটা ছিদ্র হয়ে যায়। আর এতে দেদারা সেটার ভিতর থেকে বের হয়ে চলে আসে। দেদারা যখন সেখান থেকে পালাতে শুরু করে দেয় তখন গারা নিজের স্যান্ডের মাধ্যমে দেদারার পায়ের মধ্যে ধরে ফেলে, আর দেদারাকে আবার ওই স্যান্ড প্রিজনের ভিতরে ছুঁড়ে মারে। তবে দেদারা তখন নিজের জুৎসু ব্যবহার করে একটা পাখি বানিয়ে সেখান থেকে উড়ে যেতে শুরু করে দেয়। এই মুহূর্তে গারাও নিজের স্যান্ডকে দেদারার পিছনে পাঠিয়ে দেয়। এই স্যান্ডগুলো তো অনেক বেশি বিরক্তিকর। কনকরো বলে যে এখানে এমন কোনো লোক নাই যে গারার স্যান্ড থেকে পালাইতে পারবো। তবে আমরা দেখতে পাই যে দেদারা খুব সহজেই গারার স্যান্ডগুলোকে ডচ করতে পারছিল। তবে সেখানে অল্প পরিমাণে স্যান্ড ছিল যেগুলো গিয়ে দেদারার একটা হাতের মধ্যে ধরে ফেলে, যেটা দেখার পরে দেদারা একেবারে অবাক হয়ে যায়। তারপরেই দেদারা একটা জুৎসুর ব্যবহার করে যেটা গারার এই স্যান্ডগুলোকে পেঁচিয়ে ধরে, আর তারপরে সেখানে একটা ব্লাস্ট হয়। কিন্তু তারপরেও দেদারা নিজের হাতকে ছুটাতে পারে না। গারা তখন স্যান্ড কফিনের ব্যবহার করে দেদারার হাতকে একেবারে পিষে ফেলে। তারপরেই দেদারা নিজের হাতকে ছুটানোর জন্য এত জোরে টান দেয় যে কারণে দেদারার হাত শরীর থেকে একেবারে আলাদা হয়ে যায়। এটা দেখার পরে কনকরো এবং কমান্ডার নিজেদের চোখকে বিশ্বাস করতে পারতাছিল না, আর ওদের অনেক বেশি চিন্তা হইতাছিল। দেদারা তখন বুঝতে পেরে যায় গারা যে স্যান্ডের ব্যবহার করে দেদারার হাতকে ক্রাশ করে দিয়েছে সেটা অনেক বেশি ফাস্ট আর পাওয়ারফুল। আর ওদের ইনফরমেশন অনুযায়ী গারা নিজের সাথে সবসময় নির্দিষ্ট পরিমাণে বালি রাখে। তার মানে হইতাছে এই স্যান্ডগুলো অন্য স্যান্ড থেকে আলাদা। আর গারার চাকরার সাথে মিলে এই স্যান্ডগুলোর অ্যাটাক আর স্পিড অনেক বেশি, মানে ওরা অলরেডি গারার সম্পর্কে সবকিছু রিসার্চ করে আইছে। তখন দেদারা নিজের পকেটের মধ্যে হাত দেয়। হা হা হা, আমার আরো বেশি করে ক্লে নিয়ে আসার দরকার ছিল। দেদারা আবারও নিজের হাতের মুখের মাধ্যমে ক্লে খেতে শুরু করে দেয়। আর তারপরে দেদারা একটা পুতুল বানায়, যেটা নাকি দেদারার স্পেশালিটি। দেদারা বলে যে এখন কি করা যায়, সবকিছু কি ধ্বংস করে দিব নাকি? আর তখনই কমান্ডার বলে যে গারা উপর থেকে নিজের আলটিমেট ডিফেন্সের ব্যবহার করতেছে, কিন্তু তারপরেও গারা ওই শত্রুকে মারতে পারতাছে না। যদি এভাবে চলতে থাকে হতে পারে যে গারা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে। তখন কনকরো হেসে বলে যে আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আর তারপরেই কনকরো অনেকদিন আগের কথা মনে করে যখন গারা কাজে হয়নি, যেখানে কনকরো গারাকে বলছিল তুমি তো জানোই তোমাকে একটা ওয়েপেন হিসেবে বানানো হয়েছিল, আর ভিলেজের সবাই তোমাকে অনেক বেশি ভয় পায়। গারা বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি যদি চুপ করে বসে থাকি তাহলে এই জিনিসটা আরো বেশি বাড়তে থাকবে। কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি আমার কি করতে হবে, আমার নিজের জন্য একটা লক্ষ্য সেট করতে হবে। আর তারপরেই ওই দিনটা আসবে যখন আমি ওর মতো হতে পারবো, মানে নারুতোর কথা বলতাছে আর কি। আর এই জন্যই আমি এখন কাজের টাইটেল পেতে চাই, আর এটার জন্য আমি কঠোর পরিশ্রম করব। গারা আরো বলে যে নারুতো উজুমাকি ওই দুঃখ কষ্টকে সহ্য করেছে যেটা আমাকে করতে হয়েছে, আর নারুতোকে দেখে আমি শিখতে পেরেছি যে আমিও চেঞ্জ হতে পারবো। একদিন কনকরো আমিও এমন একজন হয়ে দেখাবো যাকে সবাই সম্মান করবে, যাকে কেউ আর কোনো ওয়েপেন মনে করবে না। যাই হোক, তারপরে আমাদের আবারও বর্তমানে ফিরিয়ে নিয়ে আসা হয়। আর এখানে আমরা আসলেই দেখতে পাই যে ভিলেজের সবাই এখন গারাকে কাজে মেনে নিয়েছে এবং গারাকে সম্মান করে। আর যখন কনকরো কমান্ডারকে এই সবকিছু বলে তখন কমান্ডার সাথে সাথে বাকি নিনজাদেরকে অর্ডার দেয় যে সবাইকে তাড়াতাড়ি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে, তার সাথে সাথে চারিদিকে সার্চ করতে, কারণ এখানে আরো শত্রু থাকতে পারে। আর তারপরেই সকল নিনজারা রেডি হয়ে যায় ফাইট করার জন্য। দেদারা এটা দেখার পরে বুঝতে পেরে যায় যে ও তোমার বন্ধুরাও আসতেছে আমার সাথে ফাইট করার জন্য। আর তারপরেই দেদারা নিজের জুৎসুর মাধ্যমে ওই পুতুলটাকে অনেক বড় বানিয়ে দেয়, যেটা গারার উপরে আক্রমণ না করে ভিলেজের উপরে পড়তে শুরু করে। গারা এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ হইতাছে এখনো ভিলেজের সবাইকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়নি। দেদারা বলে যে আমার এই জুৎসুর ডিস্ট্রাকটিভ পাওয়ার হইতাছে আমার মাস্টারপিস। আর তারপরেই দেদারা সেটাকে অ্যাক্টিভ করে দেয়। আর আমরা দেখতে পাই যে সেখানে অনেক আলো এসে অনেক বড় একটা ব্লাস্ট হয়। এই ব্লাস্টটা এত বড় ছিল যে অর্ধেক ভিলেজকে কভার করে ফেলেছে। কিন্তু যখন ব্লাস্ট শেষ হয় আমরা দেখতে পাই যে গারা স্যান্ডের মাধ্যমে পুরো ব্লাস্টকে ব্লক করে দিয়েছে। গারা বেসিক্যালি স্যান্ডের মাধ্যমে অনেক বড় একটা ছাতার মতো বানিয়েছে, যে কারণে ব্লাস্টে গ্রামের কিছুই হয় নাই, যেটা দেখার পরে তো সবাই একেবারে অবাক। তবে এটা করতে গিয়ে গারার মনোযোগ সরে যায়। দেদারা বলে যে এখন তুমি আমার রেঞ্জে আছো। আর আমরা দেখতে পাই যে গারার সামনে একটা ছোট পাখি চলে আসে, যেটা গারার একেবারে সামনে আসার পরেই ব্লাস্ট হয়ে যায়। তবে আমরা দেখতে পাই যে গারা আবারও নিজেকে স্যান্ড দিয়ে কভার করে ফেলেছে, যেটা দেখার পরে তো দেদারা অবাক। তবে আমরা দেখতে পাই যে ভিতরে গারা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। আর তখনই গারা দেখতে পাই যে ওর স্যান্ডের ভিতরে দেদারার তৈরি করা ছোট ছোট পোকা ঢুকতে শুরু করে দিয়েছে। আর আমরা জানতে পারি যে যখন গারা দেদারার হাতকে ক্রাশ করে দিয়েছিল তখন দেদারা গারার কিছু স্যান্ডকে খেয়ে ফেলেছে, আর সেগুলোকে নিজের ক্লের সাথে
সাথে মিশিয়ে দিয়েছে। আর এটা বলার পরে দেদারা বলে যে ট্রু আর্ট হইতাছে এক্সপ্লোশন। তখন আমরা দেখতে পাই যে গারার শিল্ডের ভিতরেই ব্লাস্ট হয়ে যায়। তখন সিন শিফট হয়, আমরা দেখতে পাই যে নারুতো এখানে রামেন খাইতে ব্যস্ত। আর 3 বছর পরে রামেন দেখার কারণে নারুতো একেবারে এক্সাইটেড। ইরুকা সেন্স চিন্তা করে যে কয়দিন আগেই নারুতো ছোট বদমাইশ বাচ্চা ছিল, আর এখন দেখো নারুতো কত বড় হয়ে গেছে। কিন্তু নারুতোর মন খারাপ ছিল, কারণ হইতাছে নারুতোর ক্লাসের সবাই চুনিন হয়ে গেছে, কিন্তু নারুতো এখনো একটা গেনিন। ইরুকা সেন্সে বলে যে তোমাকে মাস্টার জিরা প্রাইভেট ট্রেনিং দিতাছে, তো তুমি এখন জনিন নাকি গেনিন এতে কিছুই যায় আসে না। তখন নারুতো বলতে শুরু করে যে বাইরে বাই ছিছরে বাবা নারুতোরে এইরকম ট্রেনিং করাইছে যেরকম ট্রেনিং নারুতো জীবনে কখনো করে নাই। তার সাথে ট্রেনিং করতে গিয়ে নারুতোর কাপড় চোপড় আর হেডব্যান্ড একেবারে ফেটে গেছে, মানে ছিঁড়ে গেছে। তারপরে জিরা নারুতোকে অর্ডার দিয়ে নতুন কাপড় চোপড় গুলো বানিয়ে দিয়েছে। তারপরে আমাদের সুনাডে আর শিজুনেকে দেখানো হয়। ওরা তো কনফিউজ যে নারুতোকে কি মিশন দেওয়া যায়, কারণ যদি নারুতোকে কোনো লো র্যাঙ্কের মিশন দেওয়া হয় তাহলে নারুতো কাহিনী করতে শুরু করে দিব। যাই হোক, তারপরে সিন আবার ফাইটের মধ্যে শিফট হয়। ওই ব্লাস্টকে দেখার পরে নিচে থাকা সবাই একেবারে অবাক হয়ে যায়। না, এটা কখনোই হতে পারে না, সে গারার আলটিমেট ডিফেন্সের ভিতরে কিভাবে গেল। তারপরে আমরা দেখতে পাই যে গারার ওই স্যান্ডের বলটা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে দেয়। তারপরে আমরা দেখতে পাই যে গারার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। এটা দেখার পরে দেদারা গারার দিকে যেতে শুরু করে যে গারাকে নিয়ে এখান থেকে চলে যাবে, কিন্তু তখনই গারা নিজের চোখ খুলে ফেলে। এটা দেখে তো দেদারা একেবারে ভয় পেয়ে যায়। ওরে ভাই, এটা আবার কি হইলো? দেদারা পিছনে ফিরে যায়, কিন্তু গারা দেদারার সাথে ফাইট করার বদলে ভিলেজের উপরে যে শিলটা বানিয়েছিল সেটাকে ভিলেজের বাইরে নিয়ে যেতে শুরু করে। কারণ হইতাছে যদি এটা ভিলেজের উপরে পড়ে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। ও দেখো দেখো, আমার সাথে ফাইট না করে নিজের লোকেদেরকে বাঁচাইতাছে। তুমি যদি তাদেরকে বাঁচানোর বদলে আমার সাথে ফাইট করতে তাহলে আরো সহজ হইতো। তখনই কমান্ডার বাকি নিনজাদেরকে অর্ডার দিয়ে দেয়, তোমরা কি করতাছো, এখনই তার উপরে আক্রমণ করো। তারপরে এই নিনজারা নিচে থেকে দেদারার দিকে তীর মারতে শুরু করে দেয়। দেদারা এগুলোকে নর্মাল তীর মনে করে ডজ করতে শুরু করে দেয়। আরে ভাই, তোমরা এগুলো কি অ্যাটাক করতাছো বাচ্চা গো মতো। কিন্তু তখনই একটা তীর দেদারার পিছনে ব্লাস্ট হয়ে যায়, যেটা দেখে তো দেদারা বাইরে বাই খাইছে আমারে। আসলে এই তীরগুলোর মধ্যে পেপার বোম লাগানো ছিল। তো এখন দেদারা আরো সাবধানতার সাথে তীরগুলোকে ডজ করতে শুরু করে দেয়। আর এই সুযোগে গারা সময় পেয়ে স্যান্ডের শিল্ডাকে ধীরে ধীরে ভিলেজের বাইরে নিয়ে যায়। লর্ড কাজেকাগে, আপনি করতে পারবেন। আর সবাই গারার জন্য চিয়ার করতে শুরু করে দেয়। এদিকে দেদারা এখনো তাদের তীরগুলোকে ডজ করছিল। গারা ওই স্যান্ডের শিল্ডকে মরুভূমির মধ্যে নিয়ে ফেলে দেয়। তবে এটা করতে গিয়ে গারার চাকরা একেবারে শেষ হয়ে যায়, আর গারা অজ্ঞান হয়ে নিচে পড়তে শুরু করে দেয়। গারা, তাড়াতাড়ি করো, আমাদের কাজেকাগেকে বাঁচাতে হবে। কিন্তু গারা নিচে পড়ার আগেই দেদারা নিজের পাখির মাধ্যমে গারাকে ধরে ফেলে, আর তারপরেই গারাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। তোমাকে জীবিত ধরা তো অনেক বেশি কঠিন ছিল, কিন্তু এখন আমার মিশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক তখনই অনেক স্পিডে দেদারার দিকে একটা তীর আসতে শুরু করে, কিন্তু দেদারা সেটাকে ডজ করে ফেলে। আর তখন কমান্ডার এই ফায়ার করা থামিয়ে দিতে বলে, কারণ এটার কারণে এখন গারারও বিপদ হতে পারে। আর তারপরেই দেদারা গারাকে নিয়ে সেখান থেকে ফিরে যেতে শুরু করে দেয়। এটা দেখে কমান্ডার চিন্তা করে, কি সে কি কাজে কি জীবিতই নিয়ে যাবে নাকি? আর তখনই কনকরো দেদারার দিকে যেতে শুরু করে দেয়। কনকরো থামো, একটা ব্যাকআপ টিম নিয়ে যাও। তবে কনকরো বলে যে ব্যাকআপ টিম রেডি করতে করতে তারা গারাকে নিয়ে এখান থেকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আসার আগে তুমি ফাইট করো না, তো শুধু তাদেরকে ফলো করবে, ঠিক আছে? ঠিক তখনই কনকরোর সাথে আরো 2 জন নিনজা আসে। আমরা তাকে এখান থেকে পালাইতে দিতে পারবো না। আর তখনই কনকরো দেখতে পায় যে দেদারা তো গেটের সামনে গিয়ে ল্যান্ডিং করতেছে। কনকরো চিন্তা করে আমাদের তো সেখানে সিকিউরিটি আছে। এদিকে আমরা দেখতে পাই দেদারা পাখি নিয়ে সাসুরির সামনে এসে নামে। তো আমি আমার মিশনকে কমপ্লিট করে ফেলেছি, তুমি লেট। আমি তোমাকে বলেছিলাম যে আমাকে অপেক্ষা করাবে না। হ্যাঁ বুঝতে পেরেছি, সে অনেক বেশি শক্তিশালী ছিল। আর তারপরেই দেদারা আর শাশুড়ি সেখান থেকে যেতে শুরু করে। তবে আমরা দেখতে পাই যে ওরা হেঁটে হেঁটে যাইতাছে, আর পাখিটা শুধু গারাকে নিয়ে যাইতাছে। শাশুড়ি বলে যে আমি আর কখনোই এখানে ফিরে আসবো না। কনকরো আর বাকি নিনজারা গেটের সামনে চলে আসে, কিন্তু তারা দেখতে পায় যে এখানে তো একেবারে শুনশান। এখানে তো আমাদের একটা স্কোয়াড ছিল যারা গেটকে পাহারা দেয়, তাই না? সে গেটের মাঝখানেই ল্যান্ডিং করেছে। এখন তো আমাদের ফাইটিং এর শব্দ শোনার কথা ছিল, কিন্তু এখন এখানে একটুও শব্দ হচ্ছে না কেন? আর তখন একটা নিনজা উপরে গিয়ে চেক করে আর ভয় পেয়ে যায়, লর্ড কনকরো। আর তারপরেই তারা দেখতে পায় যে এখানে থাকা সবগুলো গার্ডকে মেরে ফেলা হয়েছে। কনকরো একটা বডিকে চেক করার পরে বুঝতে পারে যে এদেরকে তো অনেক আগেই মেরে ফেলা হয়েছে। হয়তো গারার ফাইট শুরু হওয়ার আগেই এদেরকে কেউ মেরে ফেলেছে। এখানে আনবু ব্ল্যাক অপসদের গার্ডে রাখা হয়েছিল, তার মানে হইতাছে অ্যাটাকাররা সংখ্যায় অনেক বেশি ছিল। কনকরো নিজের মনে মনে চিন্তা করে, যখন গারাকে কাজে বানানো হয়েছিল আমি সবাইকে ইনভেস্টিগেশন করেছি, কিন্তু তারপরেও আমি বুঝতে পারতাছি না আমাদের স্যান্ড ভিলেজের মধ্যে কি কোনো বিশ্বাসঘাতক রয়েছে নাকি। তারপরেই কনকরো বাকিদেরকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে দেয়, কিন্তু তখন একটা নিনজা দেখতে পায় যে
সেখানে একজন জীবিত আছে। তো ওই নিনজাটা তাকে উদ্ধার করতে যায়। কনকরো তখন বলে যে সাবধানে। আর তখনই আমরা দেখতে পাই যে ওই নিনজার বুকের মধ্যে একটা পেপার বোম ছিল, যেটা সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্টের সাথেই সেখানে আরো কয়েকটা ব্লাস্ট হয়। আর তখন আমরা জানতে পারি যে সাসুরি আসলে এখানে ফাঁদ পেতে রেখেছিল। আর এই ব্লাস্টের কারণে সেখানে থাকা বাকি নিনজারাও চাপা পড়ে যায়। কনকরো শুধুমাত্র 2 জনকে বাঁচাতে পারে। আর কনকরো তাদেরকে সেখানে রেখেই গারাকে বাঁচাতে চলে যায়। কনকরো দেখতে পায় যে এখানে তো অনেকগুলো পায়ের ছাপ ছিল, যে কারণে ওই প্রথমে কনফিউজ হয়ে যায়। তবে কনকরো তখন সেখানে গারার স্যান্ডকে দেখতে পায়। আসলে এই স্যান্ডগুলো গারার স্যান্ড আর্মার থেকে ভেঙে ভেঙে পড়ছিল। আর এদিকে কমান্ডার বলে যে একটা স্কোয়াড তৈরি করে কনকরোর পিছনে পাঠাইতে, আর হিডেন লিভ ভিলেজের মধ্যেও এই বিষয় নিয়ে একটা মেসেজ পাঠাইতে বলে। তারপরে সিন শিফট হয়ে আমাদের পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে টামারি হিডেন লিভ ভিলেজ থেকে হিডেন স্যান্ড ভিলেজের মধ্যে যাওয়ার জন্য শিকামারুর সাথে গেটের মধ্যে চলে আসে। তারপরে টামারি সেখান থেকে চলে যায় ম্যান ওয়াটার ড্র্যাগ। আর তার পরের সিনে আমাদের সাসুরি এবং দেদারাকে দেখানো হয়। হঠাৎ করে সাসুরি থেমে যায়। সাসুরি এখন আবার কি হয়েছে? সাসুরি বলে যে আমি বিশ্বাস করতে পারতাছি না কেউ আমাদেরকে ফলো করতেছে। আর ঠিক তখনই সেখানে চলে আসে কনকরো। এখনই গারাকে ফিরিয়ে দে, নয়তো তোদের পাছা লাল করে দিব। সাসুরি দেদারাকে বলে দেদারা তুই চলে যা, আমি ওর সাথে ফাইট করব। আর তখন কনকরো সেখানে 3টা স্ক্রোলকে বের করে। তোমরা কি রেডি একটা পাপেট শো দেখার জন্য? আর তারপরে কনকরো এক এক করে সেখানে 3টা পাপেটকে সামান করে। আমি আবারও তোমাদেরকে বলতাছি গারাকে ফিরিয়ে দাও। আর যখন দেদারা নিজের পাখির উপরে উঠে সেখান থেকে যেতে শুরু করে, তার আগেই কনকরো নিজের একটা পাপেট দিয়ে দেদারার উপরে আক্রমণ করে দেয়। তবে সাসুরি তখন অনেক বড় একটা লেজ বের করে সেটাকে পেঁচিয়ে ধরে ফেলে, যেটা দেখার পরে তো কনকরো একেবারে অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? সাসুরি নিজের টুপিটা খুলে বলে যে আমি অপেক্ষা করতে পছন্দ করি না, এই কারণে এই লড়াইকে আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব। আর অন্যদিকে লিভ ভিলেজের মধ্যে স্যান্ড ভিলেজ থেকে পাঠানো চিলটা চলে আসে মেসেজ নিয়ে। আর এই মেসেজকে দেখার পরে এখানে থাকা নিনজারা একেবারে অবাক হয়ে যায়। তারা জানতে পারে যে স্যান্ড ভিলেজ এখন অনেক বড় বিপদে আছে, এই জন্য তাদের সাহায্যের দরকার। আমাদেরকে তো এই মেসেজটা তাড়াতাড়ি করে হোকাগে অফিসের মধ্যে নিয়ে যেতে হবে। আর এদিকে হোকাগে অফিসের মধ্যে আমরা টিম কাকাশিকে দেখতে পাই, যেখানে নারুতো নাটক করতে শুরু করে দিয়েছে, কারণ ওকে সি র্যাঙ্কের মিশন দেওয়া হইতাছে। তোমার কি এই মিশনটা করতে কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ অবশ্যই আছে, কারণ সি র্যাঙ্কের মিশন আমার সম্মানের বিরুদ্ধে। যদি আমি এই মিশন করি তাইলে আমার মহান সম্মানের 12টা বেজে যাবে। কাকাশি চিন্তা করে যে নারুতোর নাটক তো কখনোই শেষ হয় না, কবে জানি সাকুরা আমাকেই মারতে শুরু করে দেয়। আমি জানতাম এই ছেলেটা এমনই করবো, কখনো ঠিক হইতো না। লেডি সুনারে আপনি তো ঠিক বলেছিলেন। নারুতো তুমি তো এমনিতে শক্তিশালী হয়ে গেছো, কিন্তু এখনো তোমার মাথার মধ্যে গোবর ভরা। দেখো নারুতো, তুমি অনেকদিন ভিলেজে ছিলে না, এই জন্য তোমাদেরকে সহজ মিশন দেওয়া হইতাছে। দেখেন আপনি আমাদেরকে মিশন দিয়া কোনো উপকার করতেছেন না। তবে তখনই সাকুরা নারুতোকে থামিয়ে দেয়। ভাই চুপ কর, যদি লেডি সুনারে রেগে যায় তাইলে তোর ভর্তা বানাই দিব। আর ঠিক তখনই সেখানে মেসেজকে ডিকোড করা মেয়েটা চলে আসে। লেডি সুনারে আমাদেরকে স্যান্ড ভিলেজ থেকে একটা ইমার্জেন্সি মেসেজ পাঠানো হয়েছে। আর যখন সেখানে থাকা বাকিরা এই মেসেজটাকে দেখতে পায় একেবারে অবাক হয়ে যায়। তারা জানতে পারে যে স্যান্ড ভিলেজের কাজেকাগেকে গতকাল রাতেই 2 জন আকাশকির মেম্বার কিডন্যাপ করে ফেলেছে। তখন আবারও আমাদের কনকরোর ফাইটে নিয়ে যাওয়া হয়। কনকরো তো সাসুরির স্পিড দেখার পরে অনেক বেশি অবাক। আর আমরা দেখতে পাই যে সাসুরি কনকরোর একটা পাপেটকে নিজের লেজ দিয়ে ধরে রেখেছে। দেদারা বলে যে এখন আমার মনে পড়েছে ভাই, এই জিনজুরিকির একটা ভাই আছে আর একটা বোন আছে, আর আমি শুনেছি তাদের মধ্যে থেকে একজন পাপেটের ব্যবহার করে। তাহলে এটাই তুমি, তাই না? তোমার নাম কি? কান গুরু নাকি কানতারো? আমার নাম হইতাছে কনকুরো। কানকারো কোনোভাবে নিজের পাপেটটাকে শাশুড়ির হাত থেকে ছুটিয়ে আবারও দেদারার উপরে আক্রমণ করে, কিন্তু শাশুড়ি আবারও এটাকে থামিয়ে দেয়। কিছুক্ষণের জন্য তুমি তাকে ভুলে যাও, কারণ তুমি এখন আমার সাথে ফাইট করতাছো। দেদারা তুই কি এখানে খেলা দেখতাছস নাকি? তোরেন আমি কইছি এখান থেকে চলে যেতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাইতাছি এখান থেকে। এটা বলে দেদারা সেখান থেকে যেতে শুরু করে দেয়। আর এখন কনকরোকে শাশুড়ির সাথে ফাইট করতে হইব। কানকরো নিজের 2টা পাপেট দিয়ে একসাথে আক্রমণ করতে শুরু করে দেয়, যেগুলো শাশুড়ির আশেপাশে চারদিকে ঘুরতে শুরু করে। পাপেটের স্পিড অনেক বাড়িয়ে দিয়ে সেগুলো থেকে কুনাই মারে, কিন্তু শাশুড়ি খুব সহজেই সেগুলোকে ব্লক করে ফেলে। আর ঠিক তখনই কনকরোর একটা পাপেট মাটির নিচে থেকে আক্রমণ করে, যেটাকে ডচ করার জন্য শাশুড়ি একেবারে উপরে উঠে যায়। তবে ল্যান্ডিং করার আগেই কনকরোর এই পাপেটের পেটটা খুলে যায় আর শাশুড়িকে পেটের ভিতরে বন্দি করে ফেলে। তারপরে কানকরো অন্য পাপেটটাকে একেবারে টুকরা টুকরা করে ফেলে, যেগুলো থেকে ধারালো অস্ত্র বের হয়ে আসে। আর এই ধারালো অস্ত্রগুলো এক এক করে ওই পাপেটের ছিদ্রগুলো দিয়ে ঢুকে যায়। আর এটা দেখার পরে মনে হয় যে এখন তো শাশুড়ির খেল খাতাম হয়ে গেছে। তবে ভাই এত তাড়াতাড়ি যদি শেষ হয়ে যায় তাইলে কি কোনো মজা হইব? আর তখন কনকরো দেখতে পায় যে এই পাপেটের ভিতর থেকে তো বালি বের হইতাছে। আর যখন পাপেটটাকে খুলে দেখতে পায় যে এটার ভিতরে তো শাশুড়ির
সাসুরির সাবস্টিটিউশন ছিল, যেটা বালি হয়ে গায়েব হয়ে যায়। আর তারপরে সাসুরি কনকরোর পিছনে বালি থেকে বের হয়ে আসে। এদিকে হোকাগে অফিসের মধ্যে নারুতো জিজ্ঞাসা করে কি চলতেছে এখানে। স্যান ভিলেজের কাজেকাগেকে কাল রাতে আকাশকির 2 জন মেম্বার বন্দি করে ফেলেছে। নারুতো এটা শুনে চিন্তা করে ওরা দুজনকে আবারও ফিরে আইছে নাকি, মানে ইটাচি আর কিসামের কথা চিন্তা করতেছে। এখন বর্তমানে লিভ ভিলেজের কাছেই আকাশকির সবচেয়ে বেশি ইনফরমেশন আছে। এই কারণেই স্যান ভিলেজ লিভ ভিলেজের কাছ থেকে সাহায্য চেয়েছে। আর এই সাহায্য করার মিশনকে লেডি সুনাডে টিম কাকাশিকে দিয়ে দেয়, কারণ কাকাশি এর আগেই আকাশকির সাথে ফাইট। এদিকে ফাইটের মধ্যে সাসুরির উপরে কনকরো কিছু সুই দিয়ে আক্রমণ করে, কিন্তু সাসুরি তো খুব ফাস্ট সেগুলোকে ডজ করে ফেলে। কনকরো এটা দেখার পরে অবাক হয়ে যায়, সে এত তাড়াতাড়ি কিভাবে মুভ করে। কনকরো যতগুলো অ্যাটাক করছিল সাসুরি সবগুলো অ্যাটাককে খুব সহজেই ব্লক করে ফেলে। কি হয়ে গেল, তুমি কি এত তাড়াতাড়ি হার মেনে নিয়েছো নাকি? তারপরে কনকরো আবারও নিজের 2টা পাপেটকে সাসুরির আশেপাশে চারদিকে ঘুরাইতে শুরু করে, আর সেগুলো থেকে বিষের স্মোক বোম মারে। তারপরে অনেকগুলো সুই দিয়েও সেটার উপরে আক্রমণ করে, কিন্তু যখন সেখান থেকে সব দুয়া সরে যায় দেখতে পায় যে সাসুরির কিছুই হয় নাই। সাসুরি তো বলে হয়ে গেছে তোমার, তুমি কি আরো আক্রমণ করতে চাও নাকি? কানকুরু তো একেবারে অবাক যে আমার বিষের কারণেও তার কিছুই হয় নাই। তারপরেই সাসুরি কানকুরুর উপরে নিজের লেজ দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু কানকুরু নিজের স্যালামেন্ডার পাপেটের মাধ্যমে সেটাকে ব্লক করে ফেলে। কানকুরু বলে যে যতক্ষণ আমি এই পাপেটের পিছনে আছি তুমি আমাকে স্পর্শ করতে পারবা না। হ্যাঁ বুঝতে পারছি, তোমার এই পাপেটের ডিফেন্স অনেক বেশি ভালো, কিন্তু তারপরেই সাসুরি যে অ্যাটাক করে সেটার কারণে স্যালামেন্ডারের একটা টুকরা ভেঙে যায়, যেটা দেখার পরে তো কনকুরু একেবারে অবাক, কারণ সে একবার দেখার পরেই স্যালামেন্ডারের দুর্বলতা ধরে ফেলেছে। তারপরেই সাসুরি নিজের লেজ দিয়ে কানকুরুর উপরে আক্রমণ করে দেয়, যেটাকে কানকুরু ব্লক করতে পারে না। সাসুরি বলে যে একটা পাপেটকে যতই শক্তিশালী বানানো হোক না কেন সেটার জয়েন্টগুলো সব সময় দুর্বল থাকে। আর এখন হবে আসল গ্র্যান্ড ফিনালে, কারণ আমি তোমার শরীরের ভিতরে বিষ ঢুকিয়ে দিয়েছি। আর ঠিক তখনই আমাদের টেমারিকে দেখানো হয়। টেমারি একটা দোকানের মধ্যে নাস্তা খাইতেছিল, তখনই টেমারির গ্লাসটা ভেঙে যায়। টেমারি চিন্তা করে যে আমি কখনোই এইরকম জিনিসে বিশ্বাস করি না, কিন্তু তারপরেও আমার আজকে আজব লাগতেছে। আর এদিকে আমরা দেখতে পাই যে কানকুরু আবারও নিজের পাপেটের মাধ্যমে সাসুরির উপরে আক্রমণ করে, তবে সাসুরি তো খুব সহজেই সেগুলোকে ব্লক করে ফেলে, যেমন পানি ভাতের নাস্তা। আর ঠিক তারপরেই সাসুরি এক এক করে অ্যাটাক করে কানকুরুর সবগুলো পাপেটকে ভেঙে ফেলে। ভাই কানকুরু তো অনেক বড় বিপদে পড়ে গেছে। হা 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 হা, তুমি এটাই চিন্তা করতাছো যে আমি তোমার পাপেটগুলোর সবগুলো অ্যাটাককে কিভাবে বুঝে ফেললাম? কারণ হইতাছে একেবারে সহজ, কারণ এই 3টা পাপেটকে বানাইছি আমি। যেটা শোনার পরে তো কনকুরু একেবারে পেটের ভিতরেই হেগে দেয়। আর ঠিক তখনই আমাদের মাস্টার জিরায়াকে দেখানো হয়। জিরায়া তো ঘুমাইতে ব্যস্ত, ঠিক তখনই সেখানে একটা ফ্রক চলে আসে, যেটা আসার সাথে সাথে জিরায়ার চেহারার মধ্যে বসে পড়ে, আর এটার পিঠের মধ্যে একটা স্ক্রোল ছিল। জিরায়া প্রথমে সেটাকে থাপ্পড় দিয়ে ফেলে দেয়, কিন্তু সেটা আবারও এসে জিরায়ার চেহারার মধ্যে বসে পড়ে। জিরায়া আবারও সেটাকে ফেলে দেয়, কিন্তু সেটা আবারও এসে জিরায়ার চেহারার মধ্যেই বসে। আর তারপরে এমন কাম করে ভাই, জিরায়ার চেহারার মধ্যে মুইতা দেয়। যাই হোক, এই কারণে জিরায়ার ঘুম ভেঙে যায়। আর যখন জিরায়া স্ক্রোলটা পরে জানতে পারে যে আকাম হয়ে গেছে, স্যান ভিলেজের কাজেকাগেকে কিডন্যাপ করে ফেলা হয়েছে। আর এদিকে লড়াইয়ের মধ্যে সাসুরি কানকুরুকে বলে আমি তোমাকে প্রমিস করেছিলাম যে লড়াই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আমার জুনিয়রকে আমার পাপেটগুলোকে ব্যবহার করতে দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আমি এইরকম মজার লড়াই করে এর আগে কখনো পাই নাই। আর এটা শোনার পরে কনকুরু বুঝতে পেরে যায় যে এটা হলো সাসুরি। ও আমি এটা জেনে খুবই খুশি হইলাম যে তোমার মতো বাচ্চাও আমার নাম জানে। আপনি না 20 বছর আগেই গ্রাম ছেড়ে চলে গেছেন, তো আপনি ফিরে আইছেন কেন মরার আগে? আর এরকম প্রশ্ন করে কি লাভ? সাসুরির এটা বলার পরেই কনকুরু কাঁপতে কাঁপতে নিচে পড়ে যায়। আর ঠিক তখনই সাসুরি আবারও কানকুরুর উপরে আক্রমণ করতে যায়। কানকুরু তখন একটা পাপেটের টুকরা দিয়ে ওই অ্যাটাকটাকে ব্লক করে, আর তারপরে যখন একটা অ্যাটাক করে সেটা সাসুরির মাস্কের মধ্যে লেগে যায়। আর সাসুরির মাস্কের যে টুকরাটা কেটে যায় সেটাকে পাপেটের হাতের মধ্যে রেখে দেয়। সাসুরি বলে যে দেখে মনে হইতাছে তোমার মধ্যে বাঁচার অনেক ইচ্ছা আছে, তাই না? এই জন্য তোমাকে আমি এখন মারবো না, এই কাজটা ধীরে ধীরে আমার বিষ করে দিবে। 3 দিনে এটা তোমাকে কষ্ট দিয়ে ধীরে ধীরে মারবে। এটা বলার পরেই সাসুরি সেখান থেকে যেতে শুরু করে দেয়। এদিকে আমরা দেখতে পাই যে সাকুরা, কাকাশি এবং নারুতো ভিলেজের গেটে ছিল। ওরা স্যান ভিলেজে যাওয়ার জন্য রওনা হবে, আর ওদেরকে বিদায় দেওয়ার জন্য সেখানে লেডি সুনাডে নিজে এসেছে, কারণ এটা একটা এ র্যাঙ্কের মিশন। ঠিক তখনই সেখানে জিরায়া চলে আসে। পাপলু, তোমরাও কোনো মিশনে যাইতেছো নাকি? জিরায়া বলে যে 1 মিনিট দাঁড়াও। আর জিরায়া সুনাডেকে গিয়ে বলে আমি খবর পাইছি যে স্যান ভিলেজের কাজেকাগেকে কিডন্যাপ করে ফেলা হয়েছে। সুনাডে বলে হ্যাঁ হ্যাঁ, আমরাও এই খবর পেয়ে গেছি, এই জন্যই এখন আমি একটা টিমকে সেখানে পাঠাইতাছি। আমরাই যাইতাছি। জিরায়া তো একেবারে অবাক। আর সুনাডের আস্তে আস্তে কয় যে তুমি তো জানো আকাশকি নারুতো কেউ চায়। সুনাডে বলে যে এখন আমাদের কাছে অন্য কোনো রাস্তা নাই। আরে ভাই তোমরাও যা করো না আমি
বুঝতে পারি না। জিরিয়া নারুতোকে বলে, নারুতো আমার সাথে আসো, আমার তোমার সাথে কথা আছে। দেখ পাপলু, আমার কথা মনোযোগ দিয়ে শোন, আকাশকির সামনে তোর অনেক সাবধানে থাকতে হইব, বুঝতে পারছস? যদি তারা আমাকে খুঁজা বেড়ায় তাইলে আমি তাদেরকে আগে শেষ করে দিব। দেখ পাপলু, তুই আগে থেকে বেশি শক্তিশালী হয়ে গেছস বুঝতে পারছি, কিন্তু যদি তুই ব্রেনের ব্যবহার না করস তাইলে শক্তি দিয়ে কিন্তু কোনো লাভ হইতো না। বেশি লাফালাফি করলে কিন্তু তোর ঠ্যাং ভেঙে যাইব গা। আর হ্যাঁ নারুতো, এখন ওইটার ব্যবহার করবে না, তুমি বুঝতে পারতাছো তো আমি কোনটার কথা বলতাছি? নারুতো একটু চিন্তা করার পরে বলে যে হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি। তারপরে জিরায়া কাকাশিকে বলে যে দেখো যেন নারুতো কোনো বোকামি না করে, আমি তোমার উপরে ভরসা তো করতে পারবো তাই না? আর এরপরে সাকুরা, কাকাশি এবং নারুতো স্যান্ড ভিলেজে যাওয়ার জন্য বেরিয়ে যায়। আর এখন আমাদের স্যান্ড ভিলেজের সিন দেখানো হয়, যেখানে গারার টিচারের কাছে খবর আসে যে কনকরকে মরুভূমির মাঝখানে পাওয়া গেছে। মানে হইতাছে কনকরো তো শাশুড়ির সাথে ফাইট করছিল না, আর শাশুড়ি কনকরকে বিষ দিয়ে সেখানেই রাইখা গেছে। আর তখনই আমাদের শাশুড়ি এবং দেদারাকে দেখানো হয়, স্যান্ড ভিলেজ থেকে যে নিনজাদেরকে পাঠানো হয়েছিল গারাকে উদ্ধার করার জন্য, তাদের 12টা বাজাই দিছে ওরা দুইজনে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতো অনেক তাড়াহুড়া কইরা যাওয়ার চেষ্টা করতেছে। সাকুরা বলে যে নারুতো আমি জানি যে তুই তাড়াহুড়া করতাছস, কিন্তু ফরমেশন ভাঙ্গিস না। আর কাকাশিও বলে যে মাস্টার জিরিয়া তোকে সবকিছু শিখাইছে তাই না, তারপরেও তুই এরকম করতাছস কে? যাই হোক, নারুতো এরকম করতাছে কেন সেটা তো আমরা জানি। আর ঠিক তখনই ওরা সেখানে টেমারিকে দেখতে পায়। আগের পার্টে আমরা দেখছিলাম যে টেমারি নিজের ভিলেজে যাওয়ার জন্য বের হইছে, তখন ওরা তিনজনে টেমারির সামনে চলে আসে। টেমারি তো একেবারে অবাক, ভাই তোরা এখানে কি করতাছস? যাই হোক, তখন আবার আমাদের স্যান্ড ভিলেজের সিন দেখানো হয়, যেখানে কনকরোর অবস্থা অনেক বেশি খারাপ। আর কনকরোর শরীরের মধ্যে কোন ধরনের বিষ দেওয়া হয়েছে স্যান্ড ভিলেজের মেডিকেল নিনজারা সেটা বুঝতেই পারতাছে না। কনকরোর এই অবস্থা, তারপরেও কনকরো বলতাছিল গারা গারা। আর এদিকে টেমারিও অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ কাকাশি টেমারিকে গারার সম্পর্কে বলে দিছে। আর এরপরে ওরা চারজনে স্যান্ড ভিলেজের দিকে যেতে শুরু করে দেয়। আর যাওয়ার সময় নারুতো চিন্তা করতে থাকে যে মাস্টার জিরায়া বলেছিল যে আকাশকি নারুতোর ভিতরে থাকা নাইনটেল ফক্সকে চায়। সাকুরা তখনও নারুতোকে বলে যে নারুতো তাড়াহুড়া করে আমাদের ফরমেশনকে ভাঙ্গিস না, কিন্তু নারুতো তো ভাই একেবারে রেগে মেগে ফায়ার হইয়া রইছে। নারুতো বলে যে আমি জানি তারা কেন গারাকে ধরছে, আর আমার মনে হয় যে তোমরাও এই সম্পর্কে জানো তাই না? আমার ভিতরে নাইনটেল ফক্সকে সিল করা হয়েছে, আর গারার ভিতরেও সুকাকু আছে, তার মানে হইতাছে গারা আর আমি একেবারেই একরকম। আমাদের দুজনের ভিতরেই মনস্টার সিল করে রাখা হয়েছে, আর আকাশ কি কুত্তার বাচ্চারা আমাদের ভিতরে থাকা মনস্টারকেই চায়। আর সবচেয়ে খারাপ ব্যাপার হইল তারা আমাদেরকে মানুষ মনে করে না, তারা আমাদেরকে মনস্টার মনে করে। নারুতো আরো বলে যে এই কারণে আমার কাছে এক সেকেন্ডও নাই, আমাকে যেভাবেই হোক গারাকে বাঁচাইতেই হইব, আমার যে কোনো ভাবে সেখানে যাইতেই হইব গারাকে বাঁচানোর জন্য। আর নারুতো যে কাইন্দা কাইন্দা এগুলো কইতাছিল, নারুতোর চোখের পানি গিয়া টেমারির চেহারার মধ্যে পড়ে। আর ভাই নারুতোর চেহারার রিয়াকশনটা দেখো, একেবারে রেগে মেগে একেবারে ফায়ার। মনে হইতাছে যে যারে সামনে পাইবো তারাই একেবারে খাইয়া ফালাইবো। আর এটা আমরা এরপরে যে ফাইট হইব সেটার মধ্যে দেখতেও পারবো। তখন সিন আবার স্যান্ড ভিলেজের মধ্যে আসে, যেখানে কনকরোর জ্ঞান ফিরে আসে, কিন্তু কনকরোর বডির ভিতরে কিন্তু এখনো শাশুড়ির বিষ রয়েছে, যে কারণে কনকরোর অবস্থা আগে থেকে বেশি খারাপ হয়ে যাইতাছে। তখন কনকরো বলে যে বাকি এটা সে, আর কনকরো বাকির কানে কানে কি যেন বলে, যেটা শোনার পরে সে একেবারে অবাক হয়ে যায়, কি সেও এই কাজের মধ্যে যুক্ত আছে। আর তারপরেই বাকি সরাসরি চলে আসে, সে একটা নিনজাকে বলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করার জন্য ওই নিনজাদের সাথে যাদেরকে তারা গারাকে রক্ষা করার জন্য পাঠাইছে। আর সে জানতে পারে যে সেখানে অলরেডি মেসেজ পাঠানো হয়েছে, কিন্তু তারা কোনো রেসপন্স পায় নাই। আর এটা শোনার পরেই বাকি বুঝতে পারে যে হয়তো ওই নিনজাদের কাম তামাম হইয়া গেছে। আর বাকি চিন্তা করে যে এখন আর আমার কাছে কোনো রাস্তা নাই, আমার তাদের কাছে যাইতেই হইব। আর তারপরেই সে সেখান থেকে চলে যায়। তখন এই নিনজা বলে যে কিন্তু স্যার আমাদের তো মিটিং আছে। তবে বাকি বলে মিটিং কে গুল্লি মার, আগে আমাদের গারাকে বাঁচাইতে হইব। আর বাকি মনে মনে চিন্তা করে যে আমার ওই দুই ভাই বোনের সাহায্য এখন অনেক বেশি দরকার। যাই হোক, তারপরে আমাদের আবারও নারুতোকে দেখানো হয়, যেখানে সাকুরা নারুতোকে জিজ্ঞাসা করে ইটাচি উচিহা সেও তোকে ধরতে চায় তাই না? সাকুরা বলে যে তুই মনে করিস না যে আমি কিছুই জানি না, আমি কিন্তু লেডি সুনাডের সকল রিপোর্ট দেখছি। আর এই জন্য সাকুরা অনেক বেশি চিন্তিত সাসকের নিয়া। সাকুরা বলে যে সাসকে যাকে মারতে চায় সেটা হইতাছে সাসকের বড় ভাই তাই না, ইটাচি উচিহা, আর সে হইতাছে আকাশকির একজন মেম্বার। সাকুরা এখানে নারুতোকে আরো অনেক কিছু বলে যেগুলো সম্পর্কে আমরা আগে থেকেই জানি, কিন্তু সাকুরা এগুলো বলার পরে যেটা চিন্তা করে ভাই তুমি শুনলে হাসবা। ভাই সাকুরা চিন্তা করে যে সাকুরা ইটাচিকে হারাইবো।
যাই হোক, এখানে আমি আর কিছু বলতে চাই না। তখন আমাদের বাকিকে দেখানো হয়। বাকি একটা বিশাল বড় গেটের সামনে আসে, আর এটার ভিতরে গিয়ে বাকি বলে যে সম্মানিত ভাই বোন। আর আমরা দেখতে পাই যে সেখানে তো দুইটা থুরথুরে বুড়া এবং বুড়ি আছে। বাকি বলে যে আমি এখানে আইছি আপনাদের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। তবে এরা দুজন বলে যে আমরা এখন থুরথুরে বুড়া হয়ে গেছি, আমরা কেমনে সাহায্য করবো? তখন বাকি এদেরকে বলে দেয় যে আকাশ কি গারা এবং সুকাকুকে নিয়ে গেছে। তবে মুরব্বী বলে যে এটা তো তোদের জেনারেশন, আমরা এখন কি করতে পারি? তোদের সমস্যা এখন তোদেরকেই সমাধান করতে হইব। কিন্তু তখন বাকি এদেরকে রিকোয়েস্ট করতে থাকে, কারণ এরা দুজনেই অনেক বেশি এক্সপার্ট, এদের দুজনের অভিজ্ঞতা এবং জ্ঞান অনেক বেশি। তখন এই বুড়ি বলে যে আমরা তো কত বছর আগেই রিটায়ার্ড হয়ে গেছি, আর এখন আমাদের এই দুনিয়ার প্রতি আর কোনো মায়া নাই। কিন্তু তারপরেও যদি আমি আমার গ্র্যান্ডসনের ফেস আরেকবার দেখতে পারতাম তাহলে মনে হয় আমার ভালো লাগতো। আর এটা শোনার পরে বাকি বলে যে তাহলে তো আপনাকে আসতেই হবে, কারণ হইতাছে আপনার গ্র্যান্ডসনও আকাশকির একজন মেম্বার, লেডি চিও। আর এটা শোনার পরে এই বুড়া এবং বুড়ির এনার্জি একেবারে হাই হয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই যে এই বুড়া বুড়ি হসপিটালের মধ্যে আসে। বুড়ির নাম হইতাছে লেডি চিও আর বুড়ার নাম হইতাছে এবিজো। তারা সরাসরি কনকরর কেবিনের মধ্যে যায়। তবে কনকরর অবস্থা আগে থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে। তারা লেডি চিওকে কনকরর মেডিকেল রিপোর্ট দেয়। আমাদের মনে হয় যে এটা একটা নতুন ধরনের বিষ। লেডি চিও বলে যে হ্যাঁ, আমি জীবনে এমন কিছু দেখি নাই। তো লেডি চিও জিজ্ঞাসা করে যে তোমরা কি এটার কোনো অ্যান্টিডিউট পাইছো? মেডিকেল নিনজারা বলে আমরা অনেক কিছু ট্রাই করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাই নাই। লেডি চিও বলে যে হ্যাঁ, এতক্ষণে আমি বুঝতে পারছি, এই জন্যই সে কনকরকে এইভাবে রেখেই চলে গেছে। সে অনেক বেশি কনফিডেন্স যে আমরা তার বিষের কোনো অ্যান্টিডোট বের করতে পারতাম না। শাশুড়ি এইরকমই করে মানুষদেরকে দুঃখ দিয়া মজা পায়। আর ঠিক তারপরে আমাদের শাশুড়ি এবং দেদারাকে দেখানো হয়। শাশুড়ি বলে যে হাঁটতে থাক, আমি কাউকে অপেক্ষা করাইতে পছন্দ করি না। দেদারা বলে যে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু তুমি নিজেই তো ওই বাচ্চার সাথে লড়াই করতে গিয়ে দেরি করে আইছো। তখন শাশুড়ি বলে যে আমাদের দুজনেরই এখানে দোষ আছে। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই যে লেডি চিও নিজের এক্সপেরিমেন্ট শুরু করে দিছে যেন সে শাশুড়ির বিষের অ্যান্টিডোট বের করতে পারে। কিন্তু লেডি চিও অনেক চেষ্টা করার পরেও এই বিষের অ্যান্টিডোট বানাতে পারে না। বাকি বলে যে আমরা লিভ ভিলেজের কাছ থেকে সাহায্য চাইতাছি, তারা আসতেছে। তবে এটা শোনার পরে গ্র্যানি চিও অবাক হয়ে যায়, কি তোমরা লিভ ভিলেজ থেকে সাহায্য চাইছো? তোমাদের কথা শুনে মনে হইতাছে তোমরা দুর্বল আর অলস হয়ে গেছো। আর এরা দুই বুড়া বুড়ি মিলে এদের সবাইকে রোস্ট করতে শুরু করে দেয়, যেগুলো শোনার পরে বাকি আর এখানে থাকা মেডিকেল নিনজারা কিছুই বলতে পারে না। লেডি চিও বলে যে যদি লিভ ভিলেজ কাউকে পাঠায় তাহলে স্পেশাল কাউকে পাঠাইবো না, তারা এমন কাউকে পাঠাইবো যারা একেবারে দুর্বল আর কিছুই জানে না, যেন তারা নিজেদের ফর্মালিটিকে পূরণ করতে পারে। তবে বাকি এটা বিশ্বাস করতে চায় না। লেডি চিও বলে যে আসলে এটাই হইতাছে দুনিয়ার নিয়ম, সবাই নিজেদেরটাই বেশি দেখে। এদিকে আমরা দেখতে পাই যে টিম কাকাশি ছোট্ট একটা ব্রেক নিছে, কারণ 2 দিনের রাস্তা। তবে কাকাশি যখন বলে যে ব্রেক শেষ চলো, তখনই সাকুরা দেখতে পায় যে সেখানে নারুতো নাই। কাকাশি বলে যে নারুতো উপরে। নারুতো চিন্তা করে যে আমাদের আরো একদিন লাগবো স্যান্ড ভিলেজের মধ্যে যাইতে, আমাদের যেভাবেই হোক অনেক তাড়াতাড়ি যাইতে হইব, তো চলো যাওয়া যাক। আর এদিকে আমরা দেখতে পাই যে লেডি চিও মেডিকেল এক্সপার্ট হওয়ার পরেও কনকরর বিষের কিছুই করতে পারতাছে না। লেডি চিও বলে যে যদি আমরা কিছু না করতে পারি তাহলে 36 ঘন্টার মধ্যেই কনকরর শেষ, এই বিষ ধীরে ধীরে ওকে একেবারে শেষ কইরা দিব। লেডি চিও বলে যে শাশুড়ি আগে থেকে অনেক বেশি স্কিল হয়ে গেছে, আর লেডি চিওর মতে এখন একজনই কনকরর চিকিৎসা করতে পারবো, আর এটা হইতাছে স্লাক কুইন সুনাডে অফ দ্য লিভ। সুনাডে গ্রেট ওয়ারের সময় জন্ম নেওয়া এমন একটা মেডিকেল নিনজা যে আমার যে কোনো বিষের অ্যান্টিডোট খুব সহজেই বের কইরা ফেলছে। তো এখন যেহেতু আমরা লিভ ভিলেজের ফ্রেন্ড, তো আমরা সুনাডের কাছ থেকে সাহায্যের আশা করতে পারি। তখন বাকি বলে যে লেডি সুনাডে তো এখন হোকাগে, সে তার দায়িত্ব ছেড়ে এখানে কোনোভাবেই আসতে পারবে না। তাছাড়া যদি আমরা এখন লিভ ভিলেজে বার্তা পাঠাই তারপরেও তার 2 দিন লাগবে এখানে আসতে। তখন লেডি চিও বলে যে হ্যাঁ আমি এটা জানি, আমি সুনাডেকে সামন করার কথা বলি নাই, আমি তো ওই স্লাক কুইনের চেহারাও দেখতে চাই না। আর এদিকে আমরা দেখতে পাই সুনাডে হাঁচি দিতাছে, কারণ এদিকে সুনাডেকে নিয়ে আলোচনা চলতাছিল। সুনাডে চিন্তা করে যে টিম কাকাশি কালকে সকালেই স্যান্ড ভিলেজের মধ্যে পৌঁছে যাবে। তবে যখনই সুনাডে চায়ের কাপ নিতে যায় তখনই সেটা ফেটে যায়। আর জাপানের মধ্যে চায়ের কাপ ফেটে যাওয়াকে ব্যাড সাইন অথবা আনলাকি মনে করা হয়। আর সুনাডের ব্যাড লাক হইতাছে লটারি জিতা। যখনই সুনাডে কোনো লটারি জিতে তখনই খারাপ কিছু হয়। আর এইবারও সুনাডে একটা লটারি জিতছে। তখন সুনাডে শিজুনেকে অফিসের মধ্যে ডাকে। ঠিক তখন আমাদের টিম কাকাশিকে দেখানো হয় ওরা মরুভূমির মধ্যে পৌঁছে গেছে, আর মরুভূমি পার করলে ওরা পৌঁছে যাবে স্যান্ড ভিলেজের মধ্যে। এদিকে শাশুড়ি এবং দেদারাও নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। লেটস গো। আর আমরা দেখতে পাই যে ওরা একটা গুহার সামনে চলে আসে, যেটার মুখের মধ্যে একটা পাথর রাখা ছিল। দেদারা এবং শাশুড়ি ওই পাথরকে সরাইয়া গুহার ভিতরে ঢুকে যায় এবং তার সাথে গারাকেও নিয়ে যায়। আর সেখানে ঢুকার পরে আমরা সেখানে একটা হলোগ্রাম দেখতে পাই যে ওদেরকে বলে যে তোদের দেরি হয়ে গেছে। দেদারা বলে যে জিনজুরিকিটা অনেক বেশি পাওয়ারফুল ছিল,
ছিল আর গুহার যে মুখ আছে সেটাও বন্ধ হয়ে যায়। দেদারার পাখিটা গারাকে নিচে রেখে দেয় আর ওই যে হলোগ্রামটা সেটা গারার সামনে এসে হ্যান্ড সাইন বানাতে শুরু করে আর তারপরেই সেখানে সামানিং জুৎসুর ব্যবহার করে। আর এখানে এমন একটা ভয়ানক জিনিসকে সামান করা হয় যেটাকে বলা হয় গ্যাটো স্ট্যাচু। আর তারপরে আমরা দেখতে পাই যে ওই যে গ্যাটো স্ট্যাচুর হাত আছে সেটার প্রতিটা আঙ্গুলের মধ্যে একটা করে হলোগ্রাম আসতে শুরু করে। দেদারা এবং সাসুরিও দুইটা আঙ্গুলের মাথার মধ্যে গিয়ে দাঁড়িয়ে যায়। তো চলো আমরা শুরু করি। মানে এরা এখন গারার বডি থেকে শুকাকুকে বের করে ফেলবে। আমাদের তখন সুনাডেকে দেখানো হয়। সুনাডে শিজুনেকে বলে আমাদের এখনই একটা ব্যাকআপ পাঠাইতে হইব স্যান্ড ভিলেজের মধ্যে। আর এটা শোনার পরেই শিজুনে বুঝতে পেরে যায় এখন শিজুনেকে কি করতে হইব। আর সুনাডে চিন্তা করে যে আমাদের খারাপ থেকে খারাপ পরিস্থিতির জন্য এখন রেডি থাকতে হইব। আর এই গুহার ভিতরে আমরা দেখতে পাই যে তারা নিজেদের জুৎসু শুরু কইরা দিছে। তখনই গ্যারো স্ট্যাচুর মুখের সিলটা খুলে যায় আর গ্যারো স্ট্যাচু নিজের মুখকে খুলে ফেলে। আমরা জানতে পারি যে ওদের 3 দিন এবং 3 রাত সময় লাগবে গারার বডি থেকে শুকাকুকে বের করতে। আর এখানে আমরা কিসামের হলোগ্রামকেও দেখতে পাই। কিসামে বলে যে আমাদের 3 দিন থেকেও বেশি সময় লাগতে পারে কারণ আমাদের সাথে এখন অরুচিমারু নাই। তবে ওদের যে লিডার আছে সে বলে যে সবাই এখানেই আছে, কোনো চিন্তা করার দরকার নাই। আর ভাই এখানে আমরা ইটাচিকেও দেখতে পাই, মানে ইটাচির হলোগ্রাম আর কি। আর তারপরে এরা নিজেদের টেল বিস্ট এক্সট্রাকশন শুরু কইরা দেয় যেটার নাম হইতাছে সিলিং জুৎসু 9 ফ্যান্টম ড্রাগন। জুৎসু অ্যাক্টিভ করার সাথে সাথেই গ্যারো স্ট্যাচুর ভিতর থেকে চাকরা বের হয়ে আসে যেটা গারার পুরো বডিকে কভার করে ফেলে। আর এদিকে আমরা দেখতে পাই শিজুনে সুনাডের কাছে খবর নিয়ে আসে তারা ফিরে আইছে। আর তখন সুনাডে তাড়াহুড়া করে একটা রুমের ভিতরে যায়, তোদের জন্য একটা অ্যাসরেং মিশন আছে। তবে সুনাডে অবাক হয়ে যায় কারণ সেখানে কোনো হামারু টিম ছিল আর ওরা অ্যাসরেং মিশনের কথা শুনে একেবারে ভয় পেয়ে যায়। কি কইতাছেন? তবে কোনো হামারু অনেক বেশি এক্সাইটেড যে আমাদেরকে অ্যাসরেং মিশন দেওয়া হইব। কোনো হামারু তো নাচতে শুরু করে দেয়, ফাইনালি আমি পাইছি একটা অ্যাসরেং মিশন। ভাই হয়তো ঠিক নারুতোর মতো করতেছে যখন নারুতো ছোট ছিল। তবে এবিসু বলে যে লেডি সুনাডে আপনি কি সিরিয়াস? সুনাডে বলে যে এখানে কি হইতাছে ভাই? শিজুনে বলে যে আপনি তো ভুল রুমে ঢুইকা গেছেন মা লেডি। আর সুনাডে তখন শিজুনের সাথে যেতে শুরু করে দেয়। আর এটা দেখার পরে কোনো হামারুর মন খারাপ হয়ে যায়, কি আমাদেরকে অ্যাসরেং মিশন দেওয়া হইতো না? আর এটা জানার পরে এবিসু স্বস্তির নিঃশ্বাস নেয়। আর তার পরের সিনে আমরা দেখতে পাই যে আসলে লেডি সুনাডে টিম গাইকে এই মিশনটা দিতাছে। সুনাডে বলে যে আমি ঠিক একই মিশন তোমাদেরকে দিছি যেটা আমি টিম কাকাশিকে দিছি, ঠিক আছে? তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব স্যান্ড ভিলেজের মধ্যে গিয়া তাদেরকে সাহায্য করতে হইব। আমি রেডি লেডি সুনাডে, আমাদের উপরে ছেড়ে দিন। ঠিক আছে ম্যাম। টিম গাই সব সময় অ্যাকশনের জন্য রেডি থাকে। গাই তোর কি ঠান্ডা লাগছে? আরে না না না, খালি আমার অ্যালার্জি আর কি, সমস্যা একটু। আর গাই বলে যে চিন্তা করে না, আমরা একদিনের মধ্যে স্যান্ড ভিলেজের মধ্যে পৌঁছে যাবো। আর রকলি বলে যে স্যান্সে আমাদের একদিনও লাগতো না। তবে ওদের এই কথা শোনার পরে টেনটেন আর নেজি ওদের দিকে এমন ভাবে তাকায়। নেজি বলে যে সেখানে যাইতে প্রায় 3 দিন লাগে, মানে 2 দিনের থেকেও বেশি লাগে। আর টেনটেন বলে যে হ্যাঁ আপনারা এমন প্রমিস করতেছেন কেন, যেটা সম্ভব না। তবে মাইট গাই বলে যে আমরা যদি ট্রাই না করি তাহলে আমরা কখনোই বুঝতে পারতাম না, তো চলো ট্রাই করে দেখি। আর তারপরে এরা দুজনে যেতে শুরু করে দেয়। আর টেনটেন আর নেজি তো একেবারে হতাশ। আর এরপরে এরা 4 জন বেরিয়ে পড়ে। নেজি বলে যে আমি নারুতোকে অনেক দিন ধরে দেখি নাই, আমার মনে হয় যে নারুতো অনেক বেশি পরিবর্তন হইয়া গেছে। আর তারপরে আমাদের টিম কাকাশিকে দেখানো হয় ওরা তুফানের মাঝখানে আটকায় গেছে। আর এতে নারুতো অনেক বেশি বিরক্ত হইয়া গেছে, আমরা একেবারে কাছাকাছি চলে আইছি আর এই বজ্জাত তুফান আমাদেরকে এখানে আটকায় রাখছে। আর কাকাশি বলে যে নারুতো শান্ত হ, এই তুফানের মধ্যে গেলে বালু খাইয়া মইরা যাবি কা, আমরা এখন কিছুই করতে পারতাম না। টেমারি বলে যে মরুভূমির মধ্যে যাত্রা করা শুধু একটাই নিয়ম, যদি স্যান্ডের তুফান আসে তাহলে সবসময় সুরক্ষিত জায়গায় থাকো। এইরকম তুফানের মধ্যে তুমি বুঝতেই পারবে না তুমি কোন দিকে যাইতেছ। আর যদি তুমি একবার মরুভূমির মধ্যে রাস্তা হারায় যাও তাহলে শেষ, তুমি বুঝতেই পারবে না তুমি কোথায় আছো আর তোমাকে কোন দিকে যাইতে হবে, কারণ চারদিক দেখতে একই রকম। আর অন্যদিকে ভাই কনকরের জন্য আমার অনেক বেশি কষ্ট হইতাছে, কনকরের অবস্থা আরো বেশি বাজে হইয়া গেছে। আর ওরা অনেক বেশি চিন্তিত কারণ বাইরে তুফান চলতেছে, যে কারণে লিভ ভিলেজের শিনোবিদের আসতে আরো বেশি দেরি হবে। আর যদি তুফান এইভাবে চলতে থাকে তাহলে তারা কনকরকে আর বাঁচাইতে পারতো না। তবে ভাগ্য ভালো যে পরের দিন সকালে আমরা দেখতে পাই যে তুফান থেমে গেছে। আর গার্ডে থাকা 2টা নিনজা আলোচনা করছিল যে এইরকম তুফান হইছে, মনে হয় লিভ ভিলেজের শিনোবিরা তুফানের মাঝখানেই হারাই গেছে। তবে ঠিক তখনই তারা দেখতে পায় যে টেমারে এবং টিম কাকাশি সেখানে চলে আইছে। আর ওরা দুজনে ওদের 4 জনকে সরাসরি স্যান্ড ভিলেজের হাসপাতালের দিকে নিয়ে যেতে শুরু করে। আর এখানে এই গার্ড ওদেরকে কনকরো সিচুয়েশন সম্পর্কে, কিন্তু লেডি চিও কাকাশিকে দেখার সাথে সাথেই কাকাশির উপরে আক্রমণ করে দেয়। হোয়াইট ফ্যাং অফ দ্য লেভ, আমি তোকে ছাড়বো না। কিন্তু তখন নারুতো সামনে এসে নিজের শ্যাডো ক্লোনের ব্যবহার করে আর তার অ্যাটাককে থামিয়ে দেয়। তবে সে প্রথমে লাথি দিয়ে নারুতোর একটা ক্লোনকে গায়েব করে দেয়। আর তারপরে নারুতো তাকে একটা
ঘুষি দেওয়ার চেষ্টা করে, তবে গ্র্যানি চিও এত শক্তিশালী যে নারুতোর ঘুষিকে থামিয়ে দেয়। আর এটা দেখার পরে তো সেখানে থাকা সবাই অবাক। গ্র্যানি চিও আবার লাফ দিয়ে পিছনে চলে আসে, আর নারুতো বলে যে ওই বুড়ি আপনি কেন কাকাশির উপরে এইভাবে আক্রমণ করতেছেন। আর মনে মনে চিন্তা করে সে বুড়ি হইলে কি হইব, অনেক বেশি শক্তিশালী ছিল। আর গ্র্যানি চিও বলে যে আমি এখনো বলি নাই তুই কি করছস, আমি এই দিনটার জন্যই অপেক্ষা করতেছিলাম, হোয়াইট ফ্যাং অফ দ্য লিফ, আর আজকে আমি আমার ছেলের প্রতিশোধ নিব। তবে কাকাশি বলে যে না 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 আমি না। গ্র্যানি চিও আবারও আক্রমণ করতে রেডি হয়, কিন্তু তার ভাই তাকে থামিয়ে দেয়। সে বলে যে আপু তুই তাকে একটু ভালোভাবে দেখ। আর সে যখন ভালোভাবে দেখতে পায় যে এটা তো হোয়াইট ফ্যাং অফ দ্য লিফ না, তাছাড়া হোয়াইট ফ্যাং অফ দ্য লিফ তো অনেকদিন আগেই মারা গেছে। আপনার মনে নেই ওই খবর পাওয়ার পরে আপনি একেবারে রেগে মেগে গেছিলেন, কারণ আপনি আর নিজের প্রতিশোধ নিতে পারবেন না। আর তারপরেই গ্র্যানি চিওর সেটা মনে পড়ে, বলে যে ও ওয়েল আমারে কিছু মনে কইরো না। তবে সেখানে তো সবাই অবাক, এখানে চলতাছে কি। কিন্তু ভাই কোনকোরোর অবস্থাও কিন্তু খারাপ। সাকুরা বলে যে আমাকে দেখতে দেন, আর সাকুরা তখন সবাইকে এখান থেকে চলে যেতে বলে। আর তারপরে সাকুরা কোনকোরোকে পরীক্ষা করে। স্যান্ড ভিলেজের মেডিকেল নিনজারা বলে যে তুই আবার কে? আমি হইতাছি লিভ ভিলেজের একজন মেডিকেল নিনজা। আর সাকুরা পরীক্ষা করার পরে বলে যে এটা হইতাছে একটা হেভি মেটালের বিষ, যেটা কোনকোরোর মাসেল টিস্যুকে ধ্বংস করে দিতাছে। আর তারপরে তারা সাকুরাকে কোনকোরোর মেডিকেল রিপোর্ট দেখায়, যেটা দেখার পরে সাকুরা বলে যে হয়তো আমরা সময় মতো কোনো অ্যান্টিডোট বানাইতে পারতাম না। যেটা শোনার পরে টেমারি অনেক বেশি ভয় পেয়ে যায়, কি তুমি কিছু করতে পারবে না? তখন সাকুরা মেডিকেল নিনজাদেরকে বলে যে আমার কিছু জিনিসের দরকার, আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমাদের কাছে এখন শুধু একটাই রাস্তা আছে যেটা আমরা করতে পারি। আর অন্যদিকে আমাদের আকাশকিকেও দেখানো হয়, যারা অনেক মনোযোগ দিয়ে গারার বডি থেকে সুকাকুকে বের করার জুৎসু করতেছে। আর এখানেই আমরা দেখতে পাই যে ধীরে ধীরে গারার বডি থেকে সুকাকুর চাকরা বের হতে শুরু করে দেয়। আর আমরা তো আগের পার্টেই জানছিলাম যে গারার বডি থেকে সুকাকুকে সম্পূর্ণভাবে বের করে গ্যাডো স্ট্যাচুর ভিতরে সিল করতে 3 দিন সময় লাগবে। এদিকে সাকুরা সবাইকে বলে যেন তারা কোনকোরোকে টাইট করে ধরে, কারণ এখন সাকুরা একটা অপারেশন করবে। আর যখন তারা ধরে তখনই সাকুরা নিজের প্রসিজার শুরু করে দেয়। তবে কোনকোরো ব্যথায় কাকড়াতে শুরু করে, তারপরেও সাকুরা থামে না। সাকুরা নিজের চাকরার ব্যবহার করে একটা লিকুইডকে কোনকোরোর বডির ভিতরে ঢুকিয়ে দেয়, যেটার মাধ্যমে সাকুরা কোনকোরোর হাড় থেকে সকল বীজগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসতে পারবে। আর আমরা দেখতে পাই যে সাকুরা কোনকোরোর বুকের মধ্যে একটু কেটে দেয়, যেটা দিয়েই সাকুরা ওই লিকুইডের সাথে বিষকে বের করে নিয়ে আসতে শুরু করে। এটা কি, এটাই কি বিষ নাকি? আর সাকুরা এই পদ্ধতিটাকে বারবার কন্টিনিউ করতে থাকে, কারণ হইতাছে বিষ কোনকোরোর পুরো বডির মধ্যে রক্তর মধ্যে ছড়ায় আছে। যে সব বিষগুলোকে বের করে নিয়ে আসতে সাকুরার এটাকে বারবার কন্টিনিউ করতে হবে। আবার আমাদের নারুতো এবং কাকাশিকে দেখানো হয়, যেখানে নারুতো কাকাশিকে জিজ্ঞাসা করে আসলে হোয়াইট ফ্যাং অফ দ্য লিফ কে, তার উপর এই বুড়ো মহিলা এত রেগে গেছে কেন? কাকাশি বলে যে ওহ নারুতো তুমি কি এটা জানতে চাও? আমি কেমনে কইতাম, সে আমার বাবা। আর ভাই নারুতো অবাক, তার সাথে সাথে লেডি চিও অবাক এবং লেডি চিওর ভাইও অবাক। কি? লেডি চিও বলে যে কি তুই হইতাছস হোয়াইট ফ্যাং অফ দ্য লিফের ছেলে? ও তাই তো বলি, তোমাকে দেখতে তার মতো কেন? তবে নারুতো এখানে কিছুই বুঝতে পারে না। এদিকে সাকুরার প্রসিজার এখনো চলতেছে। সাকুরা এইবার কোনকোরোর লিভার থেকে পয়জনকে বের করে নিয়ে আসে, তারপরে নারীবুড়ি থেকে। আর এটা করতে করতে একেবারে সকাল থেকে বিকেল হয়ে যায়। সাকুরা কোনকোরোর বডি থেকে প্রায় সকল বীজ বের করে ফেলেছে। সাকুরা বলে যে এখনো একটু থাকতে পারে, কিন্তু এতে কোনো ক্ষতি হবে না। ভাই কোনকোরো বেঁচে গেছে। টেমারির তো ভাই একেবারে প্রাণ ফিরে আসে। এক ভাইকে তো আকাশকে নিয়ে গেছে, আরেক ভাই এখানে মৃত্যুর সাথে লড়াই করতেছিল। বুঝতেই পারতাছো টেমারি আসলে কেমন ফিল করতেছিল। তারপরেও সাকুরা বলে যে আমাদের এই বিষের একটা অ্যান্টিডোট বানাইতেই হইব। তো আপনাদের ভিলেজের মধ্যে মেডিসিনের কি কি লিস্ট আছে সেগুলো আমার কাছে নিয়ে আসেন। লেডি চিও বলে যে তোকে দেখা তো আমার স্লাক কুইনের কথা মনে পড়ে গেছে। সাকুরা বলে যে হ্যাঁ আমি হইতাছি লেডি সুনারের স্টুডেন্ট, আর সেই আমাকে এখানে পাঠাইছে পার্সোনালি রিকোয়েস্ট কইরা। আর তখন এরা দুই ভাই বোন চিন্তা করে যে আগের সময় এখন অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। তখন আমাদের একটা চিলকে দেখানো হয়, যেটা একটা মেসেজ নিয়ে স্যান্ড ভিলেজের মধ্যে আসে। যে মেসেজের মধ্যে লেখা ছিল টিম গাইকে এই মিশনের মধ্যে পাঠানো হইতাছে, যেন তারা এখানে এসে ওদেরকে সাহায্য করতে পারে। আর নারুতো বলে যে ও আমি তো ভিলেজে যাওয়ার পরে ওদেরকে দেখেই নাই, ওরাও হয়তো অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। আর ভাই নেজি তো নাকি জনিন হয়ে গেছে। নারুতো আবার বলে যে এখন আর আমাদের এখানে অপেক্ষা কইরা লাভ নাই, চলেন আকাশকিকে গিয়া ধরি। আর তারপরেই নারুতো সেখান থেকে যেতে শুরু করে দেয়। তবে কাকাশি বলে যে ঠিক আছে, কিন্তু তুই কি জানোস তারা কোন দিকে গেছে? আর ভাই নারুতো তো জানে না। না আমি জানি না। আর নারুতো আবারও ফিরে আসে। কাকাশি বাকিকে জিজ্ঞাসা করে যে আপনারা যে টিমকে পাঠাইছিলেন আকাশকির পিছনে, তারা কি ইনফরমেশন পাঠাইছে? বাকি কোনকোরো সম্পর্কে বলে যে কোনকোরো একাই সবাইকে রাইখা চলে গেছিল, আর কোনকোরোর এখন এই অবস্থা। আর তারপরে আমরা একটা ট্র্যাকিং ইউনিটকে পাঠাইছিলাম, কিন্তু তাদের কোনো খবর নাই। আর তাছাড়া আমাদের একজন অ্যাডভাইজারও গায়েব হয়ে গেছে। তো আমাদের মনে হয় যে তারও
এই অ্যাটাকের পিছনে হাত রয়েছে। মানে তারা এই মুহূর্তে আকাশকি কোন দিকে গেছে এই সম্পর্কে কিছুই জানে না। আর ঠিক তখনই ওদের কাছে খবর আসে যে কনকরোর জ্ঞান ফিরে আইছে। কনকরো বলে যে টেমারি তুমি ফিরে আইছো, আমি সরি। আর কাকাশি ওদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কি আমাদেরকে ওইখানে নিয়ে যাইতে পারবেন যেখানে কনকরো আকাশকির সাথে ফাইট করছে। আর কাকাশি এটা বলতাছে কারণ কাকাশির কাছে কিন্তু পাকুন এবং সিগমা কুকুরগুলো আছে। তবে কনকরো বলে যে এটার কোনো দরকার নাই। আর কনকরো নিজের পাপেট গুলো সম্পর্কে জিজ্ঞাসা করে, কারণ হইতাছে কনকরোর পাপেট গুলোর মধ্যে শাশুড়ির মাস্কের একটা টুকরা আছে। কনকরো বলে যে একজন আমার সাথে ফাইট করছে, আরেকজন গারাকে নিয়ে গেছে, আর যে আমার সাথে ফাইট করছে আপনারা তাকে ফলো করতে পারবেন, কারণ হইতাছে আমার কাছে এটা আছে। আর তারপরেই কনকরো সেখানে নারুতোকে দেখতে পায়। এটা কি নারুতো উজুমাকি নাকি? নারুতো বলে যে ও কি অবস্থা। এদিকে কাকাশিও পাকুনকে তার সাথে সাথে সিগমা কুকুরগুলোকে সামান করে। ভাইয়াদেরকে দেখলে আমার কেন জানি অনেক বেশি জোশ লাগে, বিশেষ করে এই চশমা পরাটা সব সময় সামনে থাকে। আর পাকুন তো হইতাছে এগুলোর লিডার, এটা অন্য ব্যাপার। নারুতো বলে যে ও পাকুন কি অবস্থা, আরে এটা কি তুই নাকি নারুতো, অনেকদিন পরে দেখা হইল। আর নারুতো বলে যে কিরে পাকুন তুই তো একেবারে পরিবর্তন হস নাই। এর রিপ্লাই পাকুনও বলে যে তুইও পরিবর্তন হস নাই। তখন নারুতো বলে কি আমি তো আগে থেকে অনেক বেশি লম্বা হয়ে গেছি, দেখতে পাইতাছস না কানা? কাকাশি বলে যে ওইসে তখন রিউনিয়ন বাদ দে, এই নে কাজ কর। আর তারপরে সবগুলো মিলে কাকাশির হাতে থাকা মাস্কের টুকরাটাকে শুনতে শুরু করে দেয়। খুঁজে বের করো এরা কোন দিকে গেছে। আর ভাই কাকাশির নিনজা হাউন্ড গুলো অনেক বেশি চালু, এরা সাথে সাথে সেখান থেকে যেতে শুরু করে দেয়। আর পাকুন বলে যে যখন আমরা পাইয়া যাবো তখন খবর দিমো। নারুতো তো এক্সাইটেড হয়ে যায়, পাকুন তো এদেরকে খুঁজা বাইর কইরা ফেলবই, তো চলো লড়াইয়ের জন্য রেডি হয়ে যায়। কিন্তু কাকাশি বলে যে নারুতো আসতে। আর তারপরে লেডি চিও এবং এবিসো কনকরোর সামনে আসে। কনকরো বলে যে আপনারা এখানে? গ্র্যানি চিও বলে যে আমরা একটা জিনিস জানতে চাই যেটা একমাত্র তুমি জানো, তুমি যার সাথে লড়াই করছিলা সে কি আসলেই শাশুড়ি ছিল? তবে কনকরো প্রথমে কিছুই বলে না। এবিসো বলে যে কনকরো বলো। তখন কনকরো বলে দেয় যে হ্যাঁ, শাশুড়ি অফ দ্য রেড স্যান্ড, সে নিজেই আমাকে এই সম্পর্কে বলেছে। আর কাকাশি জিজ্ঞাসা করে যে আপনারা কি এই আকাশকি সম্পর্কে কিছু জানেন নাকি, আপনি কি এই সম্পর্কে আমাদেরকে বলতে চান? তারপরে আমরা দেখতে পাই যে রাত হয়ে গেছে, সাকুরা এখন ওই বিষের মেডিসিন বানাইতে ব্যস্ত। আর ফাইনালি সাকুরা এবং স্যান্ড ভিলেজের মেডিকেল নিনজারা মিলে কনকরোর বডি থেকে বের করা বিষের একটা অ্যান্টিডোট বানিয়ে ফেলে, যেটাকে সাকুরা কনকরোকে খাওয়ায়। বাকি ওদেরকে বলে যে তোরা জার্নি কইরা আইছস, তোদের এখন বিশ্রামের দরকার, আমি রোম রেডি করছি। তবে নারুতো বলে না, আমাদের গারাকে বাঁচাইতে হইব। তবে কাকাশি বলে ধন্যবাদ, আমরা এই অফারকে অ্যাকসেপ্ট করতাছি, কারণ হইতাছে কালকে আমাদেরকে অনেক দূরে যাইতে হইতে পারে এবং আমাদের অনেক তাড়াতাড়ি যাইতে হইব। ভাই নারুতো তো এটা মানতে চায় না, কিন্তু এটাই যুক্তিকর। তখন আমাদের পাকুনকে দেখানো হয়, আর ভাই পাকুন খুঁজে বের করে ফেলছে যে গারাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তো গারাকে এখানে নিয়ে আসা হয়েছে, আর এটার ভিতরে কি চলতেছে এটা তো আমরা জানি। পাকুন বলে যে যদি আমি আরো কাছে যাই তাহলে হয়তো তারা আমাকে ধরে ফেলতে পারে, এই জন্য পাকুন সেখান থেকে ফিরে যেতে শুরু করে দেয়। আর ওরা যে গারার চাকরাকে গ্যারো স্ট্যাচুর ভিতরে সিল করতেছে, যেখানে আমরা দেখতে পাই যে গ্যারো স্ট্যাচুর একটা চোখ খুলতে শুরু করে দেয়। স্যান্ড ভিলেজের মধ্যে আমরা লেডি চিওকে দেখতে পাই, সে একটা গোপন রুমের মধ্যে আসে, যেখানে তার সামনে দুইটা স্ক্রোল রাখা ছিল। আর এবিসু বলে যে আপনি কি এই দুইটাকে নিয়ে যেতে চান নাকি? লেডি চিও বলে যে যদি শাশুড়ি আসলেই সেখানে থাকে তাহলে আমার এগুলোর দরকার হবে। আর পাকুন ও কাকাশিকে বলে দেয় যে তারা কোথায় আছে। পাকুন বলে যে এটা একেবারে কনফার্ম, আমি সেখানে যাওয়ার পরে গারার সেন্টও পাইছি। কাকাশি পাকুরকে বলে যে আমার তোমার কাছ থেকে আরেকটা সাহায্যের দরকার। আর ঠিক তখনই নারুতো ঘুমাইতে ঘুমাইতে বিছানা থেকে পড়ে যায়। পাকুন বলে যে নারুতো তোর কি ঘুম ভাঙছে? তবে নারুতো পাকুনকে কিছু বলার আগেই কাকাশি বলে যে পাকুন কাজের লেগে পড়ো, নারুতো তোর লগে আবার পরে দেখা হইব, কাজ আছে। আর এটা বলার পরেই পাকুন সেখান থেকে চলে যায়। কাকাশি নারুতোকে বলে নারুতো রেডি হ, আমাদের বের হইতে হইব। আর এই খবর টেমারির কাছেও চলে আসে যে কাকাশির কুকুর গারার লোকেশন পেয়ে গেছে, যেটা অসুস্থ থাকা কনকরো শুনে ফেলে। কনকরো যেতে চায়, তবে টেমারি বলে যে আমি প্রতিজ্ঞা করতেছি আমি গারাকে ফিরিয়ে আনবো। তখন কনকরো এই অবস্থায় যেতে চায়, তবে টেমারি বলে যে আমি প্রতিজ্ঞা করতেছি যে আমি গারাকে ফিরিয়ে আনবো। আমরা দেখতে পাই যে টিম কাকাশি অপেক্ষা করতেছে, যেখানে টেমারি নিজের একটা স্কোয়াড নিয়ে আসে, কিন্তু ওদের সেখান থেকে যাওয়ার আগেই সেখানে বাকি আসে। বাকি বলে যে টেমারির টিমকে এখানে থেকে ভিলেজকে পাহারা দিতে হইব। টেমারি বলে যে আপনি কি মজা করতেছেন নাকি আমার সাথে? কিন্তু বাকি বলে উপর থেকে অর্ডার আইছে, কারণ হইতাছে যে যদি এই খবর ফাঁস হয়ে যায় যে কাজে কাগেকে কিডন্যাপ করে ফেলা হয়েছে তাহলে এদের গ্রামের মধ্যেই আক্রমণ হতে পারে। তো আপনি বুঝতে পারতেছেন না, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব গারাকে ফিরিয়ে আনতে হইব। টেমারি বারবার বলতে থাকে যে আমাদেরকে যাইতে দেন। ঠিক তখনই সেখানে একটা শব্দ আসে, এই জন্যই তো আমি যাইতাছি। আর আমরা দেখতে পাই যে একটা বিল্ডিং এর ছাদের উপরে লেডি চিও দাঁড়ায় রইছে। যদি স্যান শিনোবির এই মিশনের মধ্যে যাইতে হয় তাহলে আমি যাব। ভাইয়ারা দুজনে তো অবাক, কি গ্র্যানি চিও যাবে? গ্র্যানি চিও বলে যে হ্যাঁ, আমি রিটায়ার হয়ে গেছি, তার মানে হইতাছে আমি নিজের ইচ্ছা মতো যা কিছু করতে পারি। তখন একটা শিনোবি বলে যে হ্যাঁ
হ্যাঁ আমরা বুঝতে পারতাছি, কিন্তু এই জার্নিটা অনেক বেশি কঠিন হবে। তখন গ্র্যানি চিও বলে যে তোরা কি মনে করছস আমি কি বুড়া হয়ে গেছি? তারপরে এসে ছাদের উপর থেকে লাফ দেয়। ভাই নারুতো তো অবাক, কি এই বয়সে ছাদের উপর থেকে লাফ দিছে? আর সে একেবারে সুন্দরভাবে মাটির মধ্যে ল্যান্ডিং করে, যেটারে বলে হিরো ল্যান্ডিং। যাই হোক, ওদের আলাপ আলোচনা শেষ, ওরা স্যান্ড ভিলেজ থেকে বের হয়ে যায়। ঠিক তখন আমাদের টিম গাইকেও দেখানো হয়, যেখানে টেন বলে যে আপনারা দুইজন থামেন, আমরা বের হওয়ার পরে থেকে খালি যাইতাছি, একটু বিশ্রাম নিতে হইব। তবে তখন রকলি বলে যে কি টেন তুমি কি ট্রেনিং করা ছাইরা দিছো নাকি? ঠিক তখনই নেজি সামনে কিছু একটা দেখতে পায়, এই জন্য ওরা চারজনই থেমে যায়। আর ওদের সামনে সেখানে চলে আসে পাকুন মাইট গাইকে বলে যে থাম, মানে কাকাশি এখানে পাকুনকে পাঠাইছে যেন পাকুন মাইট গাইকে সরাসরি আকাশকির ওই গুহার কাছে নিয়ে যেতে পারে। আর এদিকে যখন নারুতোরা যাইতেছিল তখন সাকুরা নারুতোকে একটা প্রশ্ন করে যে আকাশকে আসলে কত বছর ধরে নারুতোকে ধরার চেষ্টা করতেছে, কিন্তু এটার জবাব নারুতো দিতে পারে না। নারুতো চিন্তায় পড়ে যায়। কাকাশি বলে দুইজন নিনজা একবার ভিলেজের মধ্যে আইছিল নারুতোকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটাও 3 বছর হয়ে গেছে। এই 3 বছর তাদের কোনো খবর ছিল না, এখন তারা হঠাৎ করে ফিরে আইছে। কিন্তু প্রশ্ন হইতাছে যে তারা এই 3 বছর কেন অপেক্ষা করলো? তখন কাকাশি বলে যে এটার কিছু কারণ হতে পারে। সবার প্রথমে হইতাছে মাস্টার জিরায়া নারুতোকে গার্ড করতেছিল, আর তারা সরাসরি মাস্টার জিরায়ার সাথে ফাইট করতে চায়নি। কিন্তু গ্র্যানি চিও বলে যে আমার মনে হয় না। গ্র্যানি চিওর মতে তারা হয়তো অন্য কারণে অপেক্ষা করছে। গ্র্যানি চিও বলে যে যদি তুমি সুরক্ষিতভাবে কারো ভিতর থেকে একটা টেল বিস্টকে বের করতে চাও তাহলে তোমাকে এটার জন্য অনেক বেশি প্রিপারেশন করতে হইব, আর এই প্রিপারেশন করতেই অনেক সময়ের দরকার। তবে সাকুরা বলে যে কি বলতাছেন আপনি, টেল বিস্ট আবার কি? আর এটা শোনার পরে গ্র্যানি চিও সাকুরাকে রোস্ট কইরা দেয়, কি তুমি নাকি সুনাডের স্টুডেন্ট আর তুমি টেল বিস্ট সম্পর্কে জানো না, যেখানে লিফের কাছেই আছে 9 টেল ফক্স? কাকাশি বলে যে আমরা 9 টেল ফক্সের সম্পর্কে কোনো কথা বলি না, কারণ হইতাছে এটা একটা টপ সিক্রেট। লেডি চিও বলে যে টেল বিস্টকে তোমরা এক ধরনের ডিমানের স্পিড বলতে পারো, আর স্যান্ড ভিলেজের কাছে আছে এক টেলের একটা বিস্ট যেটার নাম হইতাছে সুকাকু এবং গারার ভিতরে সিল করা আছে। সাকুরা জিজ্ঞাসা করে তার মানে কি এই ডিমান স্পিড আরো আছে নাকি? হ্যাঁ এগুলো মোটমাট 9টা আছে। এদেরকে দেখতে তো আলাদা আলাদা, তার সাথে সাথে এদের লেজের সংখ্যাও আলাদা, 1 টেল 2 টেল 3 টেল এইভাবে 9 টেল পর্যন্ত। আর 9 টেল ফক্স আছে লিভ ভিলেজের কাছে। তখন লেডি চিও এই টেল বিস্টদের আরো কিছু ইতিহাস সম্পর্কে বলে, যেমন গ্রেট ওয়ারের সময় এক একটা ভিলেজ এক একটা টেল বিস্টকে কন্ট্রোলে নেওয়ার জন্যই ফাইট করত, কারণ এই টেল বিস্টের ভিতরে অনেক বেশি পরিমাণে চাকরা থাকে। আর একটা টেল বিস্টের পাওয়ার এত বেশি যে মানুষ কল্পনাও করতে পারবে না। আর যে টেল বিস্টকে কন্ট্রোল করতে পারে সে তো অনেক বেশি ভয়ানক হয়ে যায়। আর এখন হয়তো আকাশকিও সেটাই করার চেষ্টা করতেছে। আর এই সব কথাগুলো নারুতো একেবারে মন খারাপ কইরা শুনতাছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে গাইসেন্সের টিমের উপরে তো জ্যাৎসু নজর রাখতাছিল। আর এই জ্যাৎসু কত বেশি হারামি তুমি কল্পনাও করতে পারতা না। আমাদেরকে আবার গ্যাডো স্ট্যাচুর সিনও দেখানো হয়, যেখানে গ্যাডো স্ট্যাচু গাড়া থেকে চাকরা বের করতেছে। আর আমরা এখানে দেখতে পাই যে গ্যাডো স্ট্যাচুর এক এক করে সবগুলো চোখ খুলতে শুরু করে দিছে। আর জ্যাৎসু বলে দেয় যে আমাদের লোকেশন খুঁজে পেয়ে গেছে, আর তারা এখন এদিকেই আইতাছে। দেদারা জিজ্ঞাসা করে কে আইতাছে? জ্যাৎসু বলে যে অনেক বেশি ভয়ানক একজন, মানে গাইসেন্সের কথা কইতাছে আর কি জ্যাৎসু, তার নাম হইতাছে মাইট গাই। আকাশকে লিডার জিজ্ঞাসা করে মাইট গাই আবার কে? ইটাচি বলে যে মাইট গাই হইতাছে লিভ ভিলেজের শিনোবি, মাস্টার অফ টাইজুৎসু, ডু নট আন্ডার এস্টিমেট হিম। আবার ইংরেজি মারাও। কিসামে বলে যে ও লিফের ব্লু বেস। তখন আকাশকির লিডার বলে যে তাহলে আমরা তার বিরুদ্ধে ওই জুৎসুটার ব্যবহার করব। তখন আকাশকির অন্য একটা মেম্বার বলে যে আমি তার সাথে ফাইট করতে চাই, আমাকে যাইতে দেন। তবে কিসামে বলে যে না আমি যেতে চাই, কারণ হইতাছে আমি তাকে চিনি, আমার তার সাথে আগের হিসাব কিতাব আছে। আর কিসামের কাছে অনেক বেশি চাকরা থাকার কারণে আকাশকির লিডার বলে যে ঠিক আছে যা। কিসামে যাবে, কিন্তু তারপরেও 3% চাকরা কিসামের এখানে থাকতে হইব। আর তারপরে আমাদের কিসামেকে দেখানো হয়। কিসামে চিন্তা করে যে সে আমার একটা লাথি মারছিল, এটার হিসাব কিতাব করতে হইব আমার। মানে মনে নাই তোমাদের যখন কিসামে কাকাশির উপরে আক্রমণ করতে যাইতাছিল তখনই মাঝখানে মাইট গায়ে এসে কিসামের খোমার মধ্যে একটা লাথি মারছিল? আমি হইতাছি লিভ ভিলেজের ব্লু বেস্ট মাইট গাই। আমাদের গাইসেন্সের টিমকে দেখানো হয় ওরা মরুভূমির মাঝখান দিয়া ফুল স্পিডে যাইতাছে। তবে তখনই পাকুন একটা কিছুর গ্রান পায়। পাকুন বলে যে কেউ একজন এদিকেই আইতাছে। নেজি তখন নিজের বিয়াকুগানের ব্যবহার
ব্যবহার করে। নেজি তখন নিজেদের সামনে কিছুই দেখতে পায় না, কারণ যে ওদের দিকে আইতাছিল সে ওদের পিছনে ছিল। আর তখনই কিসামে মাটির নিচে থেকেই ওদের দিকে আসতে শুরু করে, কিন্তু তারা চারজনেই কিসামের অ্যাটাককে ডজ করে ফেলে। মাইট গাই বলে যে 1 মিনিট, গাই সেন্সে আপনি কি তাকে চিনেন নাকি? কিন্তু তখন গাই সেন্সে বলে যে তুই আবার কে? আর এটা শোনার পরে ওদের তিনজনের মাথা খারাপ হয়ে যায়। মানে গাই সেন্সে প্রথমে এমন ভাব ধরছে যেমন গাই সেন্সে কিসামেকে চিনে, কিন্তু আবার এখন এই জিগাইতাছে যে তুই আবার কে? আর এটা শোনার পরে তো কিসামেরও মাথা খারাপ। আর তখন আমাদের টিম কাকাশি এবং গ্র্যানি চিওকে দেখানো হয়, আর এই শালা জেৎসু ওদেরকেও দেখে ফেলে। আর জেৎসু তো এই খবর আকাশকির লিডারকেও দিয়ে দেয়, আর সে দেদারাকে জিজ্ঞাসা করে তুই এটা কি করছস? তারা আমাদেরকে খুঁজে পাইলো কেমনে? তখন দেদারা বলে যে আমি তো বলেছিলাম এই জিন্দুরিকিটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর সেখানেই দেদারা এবং সাসুরির মধ্যেই তর্ক শুরু হয়ে যায়। তখন আকাশকির লিডার বলে যে থাম, এই জুৎসুর মধ্যে ফোকাস করে, এখন আমি কাকে পাঠাবো? তখন আবার ওই আকাশকির মেম্বার বলে যে এইবার আমি যাবো। তবে তখন জেৎসু বলে ইটাচিকে পাঠাইতে, আর আকাশকির লিডার ইটাচিকেই পাঠায়। আর ঠিক তার পরের মুহূর্তে আমরা দেখতে পাই যে টিম কাকাশির সামনে ইটাচি চলে আসে, আর নারুতো ইটাচিকে দেখার সাথে সাথেই চিনতে পেরে যায়। ভাই এদিকে গাইসেন্সের টিমের সামনে হইতাছে কিসামে, যার চাকরা অনেক বেশি, আর নেজিও এটা বুঝতে পেরে যায়। নেজি বলে যে আমি একমাত্র নারুতোর মধ্যেই এই পরিমাণ চাকরা দেখছি। আর কিসামে গাইসেন্সকে বলে যে তোর মাথার হেয়ার কাটটা এখনো পরিবর্তন হয় নাই। আর তখন গাইসেন্সে আবারও ভাব ধরে, যেমন গাইসেন্সের মনে পড়ে গেছে যে আসলে কিসামে কে। কিসামে বলে যে ও এতক্ষণে তাহলে তোমার মনে পড়ছে? কিন্তু গাইসেন্সে আবার জিজ্ঞাসা করে যে আমরা কি পরিচিত নাকি? আর এদিকে ইটাচিও নিজের শারিঙ্গান নিয়ে রেডি হয়ে গেছে। আর তখন সাকুরা জানতে পারে যে এটাই হইতাছে ইটাচি উচিহা। এটা ইটাচি উচিহা, সাসকের বড় ভাই। আর তখন গ্র্যানি চিও বলে যে তাহলে এটাই সে যে নিজের পুরো ক্ল্যানকে শেষ কইরা দিছে। আর ইটাচি বলে যে কাকাশি নারুতো অনেকদিন হয়ে গেছে তাই না? তখন আমাদের আবার গ্যাডো স্ট্যাচুকেও দেখানো হয়। গ্যাডো স্ট্যাচুর প্রায় সবগুলো চোখই খুলতে শুরু কইরা দিছে। মনে হইতাছে যে সবগুলো চোখ খোলা হয়ে গেলেই গারার ভিতর থেকে সুকাগুকে বের করে ফেলা কমপ্লিট হয়ে যাবে। নারুতো বলে যে আমি তোদের সবাইকে শেষ কইরা দিমু। আর তখনই ইটাচি নিজের হাত উঠাতে শুরু করে দেয়। কাকাশি বলে যে তোমরা যাই করো না কেন ওর চোখের দিকে তাকাইবা না। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে কিসামেও একটা জুৎসু করে, যেটার নাম হইতাছে ওয়াটার স্টাইল এক্সপ্লোডিং শকওয়েভ, যেটার মাধ্যমে কিসামে সেখানে অনেক বেশি পরিমাণে পানি নিয়ে আসে। কিসামে বলে যে হা 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 হা, তোমরা রেডি হও অথবা না হও, আমি আইতাছি। আর তারপরেই কিসামে ওদের দিকে যেতে শুরু করে দেয় আক্রমণ করার জন্য। আর এদিকে ইটাচিও নিজের হ্যান্ড সাইন বানায় রাখছে, যেখানে কাকাশি চিন্তা করে ইটাচির জ্ঞান জুৎসু হইতাছে একটা ভিজুয়াল জুৎসু, এই জন্য তোমরা তার চোখের দিকে তাকাইবা না। নারুতো বলে যে হ্যাঁ আমি এটা সম্পর্কে জানি। সাকুরা জিজ্ঞাসা করে তাহলে আমরা তার সাথে লড়াই করবো কেমনে? আর ঠিক তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কাকাশি মাইট গাইকে জিজ্ঞাসা করতেছিল যদি মাইট গাই কখনো ইটাচির সাথে ফাইট করে তাহলে মাইট গাই ইটাচির সাথে কেমনে ফাইট করব। তখন মাইট গাই একেবারে ভাব নিয়ে বলছিল এখানে শুধু একটাই রাস্তা আছে, আর সেটা হইতাছে ওর পায়ের দিকে তাকিয়ে ফাইট করতে হইব, কিন্তু এটা অনেক বেশি কঠিন হইব। আর গ্র্যানি চিও বলে যে উচিহা ক্ল্যান, হ্যাঁ অনেক বছর হয়ে গেছে গা আমি কোনো উচিহার সাথে ফাইট করি নাই। যেটা শুনে নারুতো অবাক। গ্র্যানি চিও বলে যে অবাক হওয়ার দরকার নাই, আমার বয়স দেখছস কত? গ্র্যানি চিও আরো বলে যে আমি কয়েকটা পদ্ধতি জানি যেটার মাধ্যমে আমরা এইরকম ভয়ানক জ্ঞানজুৎসুর সাথে ফাইট করতে পারবো। তখন নারুতো বলে যে তাহলে আমাকে বলেন কেমনে? গ্র্যানি চিও বলে যে যদি 1 ভার্সেস 1 হয় তাহলে সেখান থেকে পলাইবা, কিন্তু যদি তোমরা 2 জন হয়ে থাকো তাহলে তোমরা অনায়াসে ফাইট করতে পারো। তবে নারুতো বুঝতে পারে না। তখন গ্র্যানি চিও নারুতোকে বুঝিয়ে দেয় এটা বিপজ্জনক হতে পারে, তারপরেও এটা কাজ করে। যদি তোমরা একসাথে 2 জন শারিঙ্গান ইউজারের সাথে ফাইট করো, তখন যখন সে তোমাদের মধ্যে থেকে একজনকে জ্ঞানজুৎসুর মধ্যে আটকাবে তখন আরেকজন গিয়ে তার উপরে সহজেই আক্রমণ করতে পারবো। আর যদি তোমরা জ্ঞানজুৎসু ইউজারের উপরে আক্রমণ করতে ফেল হয়ে যাও তারপরেও তোমার পার্টনার তোমাকে বাড়ি মেরে জ্ঞানজুৎসু থেকে বের করতে পারবো। মানে গ্র্যানি চিও বুঝাইতে চাইতেছে একজন ফেস টু ফেস ফাইট করবো, আরেকজন লুকিয়ে আক্রমণ করবো। আর এটা শোনার পরেই নারুতো বলে যে তাহলে আমি সামনাসামনি আক্রমণ করবো। তবে কাকাশি তখন নারুতোকে থামিয়ে দেয়। নারুতো বলে যে আমরা অপেক্ষা করতেছি, কিন্তু কি জন্য? আর গ্র্যানি চিও জিজ্ঞাসা করে যে আমার পদ্ধতিতে কি কোনো সমস্যা আছে নাকি? তখন কাকাশি বলে যে হ্যাঁ আপনার প্ল্যান কোনো সাধারণ জ্ঞানজুৎসু ইউজারের উপরে কাজ করবে, কিন্তু ইটাচি অন্য ধরনের জ্ঞানজুৎসুর ব্যবহার জানে। মানে কাকাশি সুকোয়োমির
কথা কইতাছে। সে নিজের মাঙ্গেকিউ শারিঙ্গানের মাধ্যমেও জ্ঞানজুৎসুর ব্যবহার করতে পারে, যেটা হইতাছে অন্য সকল জ্ঞানজুৎসু থেকেও অনেক বেশি পাওয়ারফুল। সেটা যদি আপনাকে 1 সেকেন্ডের জন্য হিট করে, আপনি সেটার ভিতরে কতক্ষণ থাকবেন সেটার কোনো হিসাব থাকবে না। কাকাশি এটা জানে, কারণ কাকাশি ইটাচির ওই জ্ঞানজুৎসুর মধ্যে আটকা পড়ছিল। আর ওই জুৎসুটা এত বেশি ভয়ানক যে দুর্বল হলে প্রাণও চলে যেতে পারে। আর ইটাচি বলে যে ভেরি গুড কাকাশি, তুমি আমার সুকুয়োমিকে সার্ভাইভ করে ফেলেছো। আর কাকাশিও বলে যে হ্যাঁ, আমাকে বিশ্বাস করো, আমি অনেক কিছু শিখতে পারছি। তুমি যে শারিঙ্গানের ব্যবহার করো সেটাতে তোমারও ক্ষতি হয়। তুমি মাঙ্গেকিউ শারিঙ্গান ব্যবহার করলে অনেক বেশি ক্লান্ত হয়ে যাও, আর তুমি যতবার সেটাকে ব্যবহার করবে ততবার তোমার ড্যামেজ হইব, তাই না? আর তারপরেই কাকাশি নিজের শারিঙ্গান বের করে বলে, আমি চিন্তা করতাছি তোর চোখ কি আর আগের মতো পাওয়ারফুল আছে? আর আমরা দেখতে পাই যে এটা শোনার পরে ইটাচি আসলেই চিন্তিত হয়ে পড়ে। আর অন্যদিকে আমাদের দেখানো হয় যে এতগুলো পানি এখানে সামান করার পরে কিসামে গায়েব হয়ে গেছে। আর হঠাৎ করেই কিসামে পানি থেকে বের হয়ে সরাসরি গাইসেন্সের উপরে আক্রমণ করতে আসে, কিন্তু গাইসেন্সে সেটাকে ডজ করে আবারও কিসামের খোমার মধ্যে একটা কিক করে, কিন্তু সেটা একটা ওয়াটার ক্লোন ছিল। কিসামে আবারও পানি থেকে বের হয়ে আসে আর শয়তানের মতো হাসতে থাকে। আর যখন কিসামে মাইট গায়ের উপরে আক্রমণ করতেছিল তখনই হঠাৎ করে লিয়ে সে কিসামের হাতের মধ্যে একটা লাথি মারে, যে কারণে সামেহাডা কিসামের হাত থেকে ছুটে অনেক দূরে চলে যায়। আর এই সুযোগে নেজিও তখন কিসামের উপরে নিজের ইয়ারফোনের ব্যবহার করে। তারপরেও সামেহাডা আবারও কিসামের হাতের মধ্যে চলে আসে। আর তখনই টেনটেন কিসামের সামনে একটা লোহার বল মারে, যেটার মধ্যে পেপার বোম ছিল, যেটা একেবারে কিসামের সামনেই ব্লাস্ট হয়ে যায়। কিন্তু তারপরেই আমরা দেখতে পাই যে কিসামে তো আসলে পানির ভিতরে চলে গেছে। তুমি বলতে পারো যে কিসামে হইতাছে জল পাঠা। কিসামে আবারও পানির ভিতরে লুকিয়ে পড়ে, যে কারণে ওরা তিনজনে আর কিসামেকে দেখতে পায় না। টেনটেন নেজিকে জিজ্ঞাসা করে যে সে কোথায়। নেজি বলে যে সে আমাদের সামনেই আছে আর আমাদের দিকেই আইতাছে। আর তারপরেই কিসামে একেবারে শান্তি মতো পানি থেকে বের হয়ে আসে। আর ভাই গাইসেন্সে তো এখনো মনে করতে পারে নাই আসলে কিসামে কে ছিল। গাইসেন্সে বলে যে আমার মনে হয় যে আমার তোর সাথে এর আগেও দেখা হয়েছে। कैसा लगा मेरा मजाक? কিসামে বলে যে আমার মনে হয় না তুই আর মনে করতে পারবি, এই জন্য আমি তোকে এখন জোর করে মনে করামো। অন্যদিকে ইটাচি এখনো ফাইট শুরু করে নাই, ওরা তো শুধু সামনাসামনি দাঁড়ায় রইছে। কাকাশি বলে যে আমাদের এর আগের ফাইটের মধ্যে আমি তোকে সিরিয়াসলি নিয়ে নাই, আর সেটাই আমার বড় ভুল ছিল, কিন্তু এইবার আর আগের মতো হবে না। নারুতো বলে যে আমাকেও তুই আর ওই দুর্বল বাচ্চা মনে করিস না, অনেক কিছু হইছে। কিন্তু কাকাশি বলে যে কাকাশি একাই ইটাচির সাথে ফাইট করব। যেটা শোনার পরে নারুতো একেবারে অবাক হয়ে যায়। আর নারুতোর মনে পড়ে যে কাকাশি সেন্সে এর আগেও এইরকম করছে। যখনই কাকাশির সামনাসামনি কোনো শক্তিশালী শত্রুর সাথে হইছে তখনই কাকাশি ওদেরকে কইছে আমি একাই ফাইট করবো, তোরা দূরে থাক। আর এই জন্যই নারুতো এখান থেকে যেতে চায় না। আর কাকাশিও বলে যে এইবার নারুতো তুই আমাকে কাবার দিবি। আমি ভাবছিলাম যে আমি তোদেরকে কমু, তোরা সামনে যা, আমি একাই এই ম্যাটারটাকে হ্যান্ডেল করবো। কিন্তু এইবার আর আমি আগের মতো ভুল করতাম না, আগে যেই মারা খাইছি সেটাই যথেষ্ট। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে গাইসেন্সের টিম অলরেডি কিসামের উপরে আক্রমণ করতে শুরু করে দিছে, যেখানে নেজি কিসামের উপরে জেন্টাল ফিস্টের ব্যবহার করে। তবে কিসামের তলোয়ার সামেহাডা নেজির চাকরাকে গিলে ফেলে। আর টেনটেন তো কিসামের উপরে পেপার বোম দিয়ে আক্রমণ করে, কিন্তু সেগুলোর ব্লাস্টেও কিসামের কিছুই হয় না। তুমি কি আমাকে কাতুকুতু দিছো নাকি? ওরা বুঝতে পারে যে কিসামে নিজের তলোয়ারের কারণে সব অ্যাটাক থেকে বেঁচে যাইতাছে। আর তখন মাইট গায়ে বলে যে এই তলোয়ারটা তোর, তাই না? আর তারপরেই গাইসেন্সে কি জানি কয়, যেটা টেনটেনও বুঝতে পারে না, নেজিও বুঝতে পারে না, আর আমিও বুঝতে পারি না। যাই হোক, তারপরেই মাইট গায়ে লাভ দিয়ে আক্রমণ করে দেয়, ডাইনামিক অ্যাকশন। আর এদিকে ইটাচি বলে যে নারুতো এখন তোর আমার সাথে আইতে হইব। তবে কাকাশি তখন ইটাচির উপরে আক্রমণ করতে যেতে শুরু করে দেয়, যেটাকে ইটাচি ব্লক করে ফেলে। আর তখনই ইটাচির একটা ক্লোন নারুতোর দিকে যেতে থাকে, কিন্তু নারুতো কি আর আগের মতো আছে? নারুতো ইটাচির উপরে রাসিঙ্গানের ব্যবহার করে, যেটা শ্যাডো ক্লোন হওয়ার কারণে গায়েব হয়ে যায়। কিন্তু তারপরেই হঠাৎ করে নারুতো দেখতে পায় কাকাশি, গ্র্যানি, চিও এবং সাকুরা মাটিতে পইরা রইছে। নারুতো কিছুই বুঝতে পারে না এখানে হইছে কি। সাকুরা, গ্র্যানি, তোমাদের কি হইছে? কিন্তু তখনই সাকুরা ইটাচি হয়ে যায়। বুঝতে পারতাছো নারুতো জ্ঞানজুৎসুর মধ্যে আটকা পইরা গেছে। এদিকে মাইট গায় কিসামের উপরে আক্রমণ করতে থাকে, আর গায় হঠাৎ করে কিসামের হাত থেকে সামেহাডাকে নিয়ে দূরে চলে আসে। গায় বলে যে অ্যাটাক। আর তখনই আমরা দেখতে পাই রকলি, নেজি আর টেনটেন একসাথে কিসামের উপরে আক্রমণ করার জন্য যেতে থাকে, কিন্তু কিসামে তখন নিজের অনেকগুলো ওয়াটার ক্লোন বানিয়ে ফেলে, যেগুলো ওদের তিনজনের অ্যাটাককে ব্লক করে ফেলে। যেটা দেখার পরেই গাইসেন্সে তাড়াতাড়ি করে ওদের দিকে যেতে থাকে। আর তখন কি
কিসামে ওয়াটার প্রিজন জুৎসুর ব্যবহার করে ফেলে। গাইসেন্সে সামে হাডাকে দিয়েই কিসামের উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সেটা করার আগেই কিসামের ডান্ডা থেকে কাটা বের হয়ে আসে, যে কারণে গাইসেন্সেকে সামে হাডাকে ছেড়ে দিতে হয়। আর এই সুযোগে কিসামে ওদের তিনজনকেই ওয়াটার প্রিজনের ভিতরে আটকে ফেলে, যেটার ভিতরে ওরা নড়াচড়া করতে পারবে না, নিঃশ্বাস নিতে পারবে না, আর বেরো হতে পারবে না। ওরা তিনজনে এখানে ওয়াটার প্রিজনের ভিতরে আটকা পড়ছে, আর অন্যদিকে নারুতো ইটাচির জ্ঞানজুৎসুর ভিতরে আটকা পড়ে গেছে। আহ ভাতিজা আহ, এখন কি হইব ওদের চারজনের? কিসামে বলে যে এখন আর আমাদেরকে কেউ লড়াইয়ের মধ্যে বিরক্ত করতে পারতো না। পাকুনো চিন্তা করতেছিল, ভাই আমি সাহায্য করতে চাই, কিন্তু আমি কিভাবে সাহায্য করবো? কিন্তু আমি যদি সাহায্য করতে চাই তাইলে তো আমি শুধু গায়ের রাস্তার মধ্যে আসবো, এই জন্য আমার কাছে অপেক্ষা করা ছাড়া এখন কোনো উপায় নাই। আর লড়াই শুরু করার আগেই সামে হাডা নিজে নিজেই কিসামের কাছে চলে আসে। আর গাইসেন্সকে দেখো, গাইসেন্সের হাত কিন্তু একেবারে কাইটটা ছিঁড়ে গেছে গা। এই ব্লেডের নাম হইতাছে হাঙর মাছের চামড়া, আর এটাকে শুধু আমি ব্যবহার করতে পারি। আর গাইসেন্সও বুঝতে পারে যে এই কারণে সে ওই তলোয়ার দিয়ে আক্রমণ করতে পারে নাই, আর এই জন্য এই গাইসেন্সে তখন নিজের ওয়েপেন বের করে, যেটা হইতাছে একটা নানচাক। আর এটা দেখার পরে ওরা তিনজনে বুঝতে পেরে যায় যে গাইসেন্সে এখন অনেক বেশি সিরিয়াস, কারণ হইতাছে গাইসেন্সে সিরিয়াস না হওয়া পর্যন্ত কারো সাথে নানচাক দিয়ে ফাইট করে না। আর এটা গাইসেন্সে কিসামেকে সাথে সাথে বুঝিয়ে দেয়, আর এর সাথে সাথেই গাইসেন্সে কিসামের উপরে আক্রমণ করতে যায়। তবে এই মুহূর্তে আমাদের আবার নারুতোকে দেখানো হয়। নারুতো জ্ঞানজুৎসুর ভিতরে কিছুই বুঝতে পারতাছে না। তিনটা ইটাচি নারুতোকে ঘিরা রাখছে। নারুতো তখন এদের উপরে শুরিকেন দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু শুরিকেন লাগার পরে ইটাচি বাতাসে বাজতে শুরু করে, আর তারপরে ইটাচি অনেকগুলো কাউয়া হয়ে যায়, যেগুলো নারুতোর আশেপাশে ঘুরতে শুরু করে। আর তখন নারুতো বুঝতে পেরে যায়, ভাই আমার তো আকাশ ভরা তারা, এটা কিভাবে হইলো? আমি তো তার চোখের দিকে তাকাই নাই, তারপরেও আমি কিভাবে জ্ঞানজুৎসুর ভিতরে চলে আসলাম? ইটাচি বলে যে আমি চোখ ছাড়াও অন্যভাবেও জ্ঞানজুৎসু করতে পারি, আমার শুধু একটা আঙ্গুলের দরকার। আর এটা বলার পরে নারুতো গিয়ে বুঝতে পারে যে আসলে কখন ইটাচি নারুতোকে জ্ঞানজুৎসুর ভিতরে ফেলে দিয়েছিল। ইটাচি যখন বলেছিল নারুতো এখন তোর আমার সাথে যাইতে হইব, ইটাচি নারুতোকে বলে যে তোর চিন্তা করার দরকার নাই, আমি তোর উপরে এখন মাঙ্গেকিও শারিঙ্গানের ব্যবহার করতাম না, অথবা তুমি এটাও বলতে পারো যে এই মুহূর্তে আমি করতে পারতাম না। আর তারপরে ইটাচি একটা হ্যান্ড সাইন বানিয়ে চিন্তা করে যে এখন নারুতোকে ঘুম পাড়াইতে হইব। আর ঠিক তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেটার মধ্যে ছিল মাস্টার জিরায়া। নারুতো এখানে জিরায়ার কাছ থেকে জ্ঞানজুৎসু শিখতে চাইতেছিল, কিন্তু জিরায়া সেন্সে বলে যে আমি আসলে তোকে শিখামু কিভাবে জ্ঞানজুৎসু থেকে বের হতে হয়। জিরায়া নারুতোকে বলে যে যদি তুই জ্ঞানজুৎসুর মধ্যে আটকা পড়ে যায় তাহলে একটা রাস্তা আছে যেটার মাধ্যমে তুই জ্ঞানজুৎসু থেকে বের হতে পারবি, কিন্তু ভাই নারুতো তো জ্ঞানজুৎসু কিভাবে করতে হয় সেটা শিখতে চায়। তখন জিরায়া নারুতোকে জ্ঞানজুৎসুর ব্যাপারে কিছু জ্ঞান দেয়, যে জ্ঞানজুৎসুর মাধ্যমে তুমি মানুষের 5টা সেন্সেসকে কন্ট্রোল করে ফেলো, এটা অনেক বেশি হাই লেভেলের জুৎসু। কিন্তু জিরায়া যে জ্ঞান দিছে ওইটা নারুতোর মাথার ভিতরে ঢুকেই নাই। জিরায়া বলে যে আচ্ছা ঠিক আছে, তোর বুঝার দরকার নাই, জ্ঞানজুৎসু শিখার আইডিয়াকে এখনই পাট খেতে পাঠাই দে। আর তাছাড়া যদি তুই জ্ঞানজুৎসু শিখতে চাস তার আগে তোকে জ্ঞানজুৎসু টাইপের শিনোবি হইতে হইব, যেটা পাগল তুই না। আর এটা শোনার পরে নারুতো বলে কি আসলেই? তাইলে তো আমি জ্ঞানজুৎসু থেকে কিভাবে বের হয় সেটাও শিখতে চাই না, তো চলেন আমরা আমাদের ফাইটিং এর ট্রেনিং করি। তখন জিরায়া বলে যে আরে পাপলু থাম, দুনিয়ার মধ্যে অনেক নিনজা আছে যারা জ্ঞানজুৎসুর ব্যবহার করতে পারে। আর জিরায়া তখন ইটাচির নাম নেয়, যেটা শোনার পরেই নারুতো সিরিয়াস হয়ে যায়। নারুতোর মনে পড়ে যে ইটাচি কাকাশি সেন্সে এবং সাসকের কি অবস্থা করছিল, আর এই কারণে এখন নারুতোকে শিখতে হইব কিভাবে জ্ঞানজুৎসু থেকে বাইর হইতে হয়। আর এরপরে জিরায়া নারুতোকে শিখায় যে কিভাবে জ্ঞানজুৎসু থেকে বের হইতে হইব, যেটা আমি তোমাদেরকে বুঝাই দিতাছি ভালোভাবে। সবার প্রথমে হইতাছে জ্ঞানজুৎসু ইউজাররা তোমার বডির চাকরার ফ্লোকে কন্ট্রোল করে ফেলে, তো যদি তুমি জ্ঞানজুৎসুর ভিতরে আটকা পড়ে যাও তাহলে তোমার নিজের চাকরার ফ্লোকে থামাই দিতে হইব, কিন্তু এটাও এত সহজ না। তো সবার প্রথমে নারুতোকে চাকরার ফ্লোকে থামাই দিতে হইব, আর যখন নারুতো এটা করে তখন নারুতো পানির ভিতরে পড়ে যায়। জিরায়া বলে যে তারপরে তোমার চাকরাকে ফুল ফোর্সে সারতে হইব। আর এইভাবে নারুতো শিখে যায় যে কিভাবে জ্ঞানজুৎসু থেকে বের হতে হইব। আর জিরায়া তো একেবারে ইমপ্রেস হয়ে যায় যে নারুতো প্রথমবারই এটা করতে পারছে, আর বর্তমানে নারুতো এটাই করতে শুরু করে। আর অন্যদিকে ভাই মাইট গায়ে একেবারে রেগে মেগে কিসামের উপরে আক্রমণ করতেছে, তারপরেও কিসামে মাইট গায়ের সকল অ্যাটাক থেকে সামে হাডার মাধ্যমে বেঁচে যায়। তাছাড়া নানচাকের অ্যাটাক গুলোকেও কিসামে খুব ভালোভাবে ডজ করতেছিল। আর মাইট গায়ে যখন কিসামেকে লাথি মারার চেষ্টা করে তখন কিসামে সামে হাডাকে সামনে রেখে দেয়,
দেয় যেটা থেকে কাটা বের হয়ে আসে আর যে কারণে গাইসেন্সে ঠিকভাবে অ্যাটাকও করতে পারতাছে না। আর এরপরে এরা দুজনে একদিকে দৌড়াইতে শুরু করে, কি জন্য এটা আমি জানি না। তখন কিসাম একটা ওয়াটার ক্লোন বানায় যেটাকে গাইসেন্সে গুতা দিয়ে গায়েব করে দেয় আর এইভাবে এদের মধ্যে ফাইট চলতে থাকে। কিন্তু ওয়াটার প্রিজনের ভিতরে টেনটেন অলরেডি নিজের লিমিটে চলে আইছে। এই কারণে টেনটেন বেশিক্ষণ আর নিজের নিঃশ্বাস ধইরা রাখতে পারতো না, যেটা গাইসেন্সও বুঝতে পেরে যায়। আর তখনই কিসাম একটা জুৎসুর ব্যবহার করে যেটার ভিতর থেকে বিশাল বড় একটা শার্ক বের হয়ে আসে আর তার সাথে সাথে কিসামেও গাইসেন্সের উপরে আক্রমণ করে। কিসামে এখানে নিজের পুরো শক্তির ব্যবহার করে যেটা গাইসেন্সও বুঝতে পেরে যায় যে সে অনেক বেশি শক্তিশালী। গাইসেন্সে বলে যে এখন আমার মনে পড়ছে তুই কে। কিসামে বলে যে ও তোর মনে পড়ছে, এই নে খা। আর একটা ঘুষি দিয়ে গাইসেন্সকে পানির ভিতরে ঢুকিয়ে দেয়। আর তারপরেই কিসামে সেখানে সামানিং জুৎসুর ব্যবহার করে আর সেখানে 5টা শার্ককে সামান করে যেগুলো মাইট গায়ের দিকে যেতে শুরু করে দেয়, যেগুলো এক এক করে গাইসেন্সের উপরে আক্রমণ করতে থাকে আর গাইসেন্সেও এগুলো থেকে ডজ করে। কিন্তু পানির ভিতরে থাকার কারণে গাইসেন্সের সুবিধা করতে পারতাছিল না। তারপরেও গাইসেন্সে লাথি ঘুষা মাইরে এই শার্কগুলোর 12টা বাজায় দেয়। কিন্তু কিসামের এই শার্কগুলো আবারও নিজে নিজে রিজেনারেট হয়ে যায়। কিসামে বলে যে আমার ফ্রেন্ডগুলো এখন অনেক বেশি হাংরি, তারা তোমাকে একেবারে গপ গপ করে খেয়ে ফেলবো। তবে পানির ভিতরে থেকে গাইসেন্সে চিন্তা করে যে সময় হয়ে গেছে, এখনই আমাকে এটা শেষ করতে হইব, আমার কাছে এখন আর কোনো রাস্তা নাই। আর এটা বলার পরেই গাইসেন্সে এর তিনার গেটকে ওপেন করতে শুরু করে। আর গাইসেন্সের শুধু গেট ওপেনিং এর শকওয়েভের কারণে কিসামের যে শার্কগুলো ছিল সেগুলো গায়েব হয়ে যায়। আর গাইসেন্সে নিজের 6th ইনার গেট অফ জয়কে ওপেন করে। তখন পাকুন চিন্তা করে যে গায় তুই কি এত বেশি সিরিয়াস হয়ে গেছিস গা এই ফাইটকে নিয়ে, যে এইভাবে এই ফাইটকে শেষ করবি? আর ভাই কিসামেও বুঝতে পারে না পানির ভিতর থেকে কিভাবে এত চাকরা বের হইতাছে। আর এদিকে আমরা দেখতে পাই নেজিও নিজের জেন্টাল ফিস্টের ব্যবহার করে ওয়াটার প্রিজন থেকে বের হয়ে যায়। ভাই যদি তুই বের হইতে পারতি এত সহজে তাইলে আগেই বের হতি। যাই হোক, নেজি বের হওয়ার সাথে সাথেই কিসামের ক্লোনগুলোকে তছনছ করে দেয় আর টেনটেন এবং রকলিকেও বের করে নিয়ে আসে। আর এদিকে ভাই কিসামে গাইসেন্সে থেকে পালানোর চেষ্টা করতেছিল, কিন্তু গাইসেন্সে তো এখন আর কিসামেকে পালাইতে দিব না। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতো জিরাসেন্সের শিখানো টেকনিককে ব্যবহার করতেছে। ইটাচি এটা দেখার পরে চিন্তা করে যে ওই বড় হয়ে গেছে। তো বন্ধুরা, এই পার্টকে আমরা এখানেই শেষ করবো। আর পরের পার্টে জানতে পারবো যে টিম কাকাশি এবং টিম গাইকি ইটাচি এবং কিসামিকে হারাতে পারবে কিনা। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।